বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে, আকাশে বিদ্যুতের ঝলকানি, চারপাশে অন্ধকার। শহরের একটি অভিজাত দুইতলা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে 18 বছরের এক ছেলে, আদিয়ান। তার শরীর বৃষ্টিতে পুরো ভিজে গেছে, হাতে একটি পুরনো ব্যাগ, চোখ দুটো লাল, কিন্তু সে কান্না লুকানোর চেষ্টা করছে। হঠাৎ বাড়ির ভেতর থেকে দরজা খুলে বেরিয়ে এলেন তার বাবা, মোজাম্মেল রহমান। এখন এখানে দাঁড়িয়েছিস কেন? বলেছি না এই বাড়ির সাথে তোর কোনো আর সম্পর্ক নেই। আদিয়ান কাপা গলায় বলল, বাবা, আমি কিছু করিনি, অন্তত একবার আমার কথাটা শুনুন। চুপ, চোরের আবার কথা কিসের? খাইয়েছি পরিয়েছি এত বড় করেছি, আজ আমাদের মান সম্মান শেষ করার জন্য? আদিয়ানের চোখ দিয়ে এবার পানি গড়িয়ে পড়ল, বৃষ্টির পানির সাথে মিশে গেল তার অশ্রু। বাবা, আমি চুরি করিনি, আমি শপথ করে বলছি। ভেতর থেকে তার মা শারমিন রহমান বেরিয়ে এলেন। আর নাটক করতে হবে না, তোর জন্য আজ আমাদের আত্মীয় স্বজনের কাছে মাথা নিচু হয়ে গেছে। সারাটা জীবন আমাদের ঘাড়ের উপর বসে খেয়ে আমাদের জীবন শেষ করে দিয়েছিস। তোর মতো ছেলে আমাদের লাগবে না, তুই এই বাড়ি থেকে চলে যা। আদিয়ান মায়ের দিকে তাকালো। এই নারীই তাকে জন্ম দিয়েছেন, কিন্তু তার চোখে নিজের জন্য একটুও মায়া দেখেনি আদিয়ান। সিঁড়ির ওপরে দাঁড়িয়ে আছে তার বড় বোন তানিয়া আর মেজো ভাই রাহাত। তানিয়া ঠোঁট বাঁকিয়ে বলল, মা, এত কথা বলছো কেন? ওকে চলে যেতে বলো। এমন ভাই থাকলে লজ্জা লাগে। এই দুনিয়াতে এসেছেই আমাদের জ্বালানোর জন্য। রাহাত মুখ ফিরিয়ে নিল। আদিয়ানের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে শেষবারের মতো বলল, মা, আমি যদি নির্দোষ হই? শারমিন রহমান ঠান্ডা গলায় উত্তর দিলেন, আমাদের কাছে তুই দোষী, আর এটাই শেষ কথা। এরপর মুফাজ্জল রহমান আদিয়ানের ব্যাগটা তার দিকে ছুঁড়ে মারলেন। বের হয়ে যা। তারপরে ধপ করে দরজাটা বন্ধ হয়ে গেল। এক মুহূর্তে পৃথিবীটা যেন থেমে গেল। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রইল আদিয়ান। যে বাড়িতে সে জন্মেছে, যে বাড়িতে সে বড় হয়েছে, সেই বাড়ির আজ তার জন্য বন্ধ হয়ে গেল। তার ঠোঁট কাঁপছে, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। সে ধীরে ধীরে হাঁটতে শুরু করলো অন্ধকার রাস্তার দিকে। পিছনে ফিরে একবার বাড়িটার দিকে তাকালো, তারপরে ফিসফিস করে বলল, সারা জীবন আমাকে তোমরা অবহেলা করে গিয়েছো, কষ্ট হলেও সহ্য করে নিয়েছি, কিন্তু আজ যেটা করলে সেটা ঠিক করোনি। আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছো বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য। আমি প্রমাণ করব আমি চোর নই। একদিন আমি এমন জায়গায় পৌঁছাবো যেদিন এই মানুষগুলোই আমার পরিচয়ে গর্ব করবে। দূরে বজ্রপাত হলো। আরিয়ান অন্ধকার রাস্তায় হারিয়ে যেতে লাগলো। আদিয়ান ছিল তার বাবা মায়ের তৃতীয় সন্তান, কিন্তু তারা কেউ ইচ্ছাকৃত আদিয়ানকে এই পৃথিবীতে আনতে চায়নি। ভুলবশত শারমিন রহমান গর্ভে চলে, কারণ কোনো কারণে অপারেশন করাতে পারেনি, তাই জন্ম দিতে হয়েছে তাকে। কিন্তু জন্ম দিলেও কখনো তানিয়া ও রাহাতের মতো কখনো ভালোবাসেনি, কখনো আদর করে কাছে টেনে নেয়নি, যেমন আদিয়ানের যখন 8 বছর তখনকার কথা। সকালবেলা ডাইনিং টেবিলে নাস্তা করছে রহমান পরিবার। মুফাজ্জল রহমান একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তার স্ত্রী শারমিন রহমানও সমাজে বেশ পরিচিত মুখ। তাদের 3 সন্তান, বড় মেয়ে তানিয়া, মাঝের ছেলে রাহাত এবং ছোট ছেলে আদিয়ান। টেবিলে সবার জন্য খাবার সাজানো। শারমিন রহমান হাসি মুখে তানিয়ার প্লেটে আরও একটি ডিম তুলে দিলেন। আমার মেয়েটা এবারও ক্লাসে প্রথম হয়েছে। তানিয়া মুচকি হাসল। কিছুক্ষণ পর তিনি রাহাতের মাথায় হাত বুলিয়ে বললেন, আর আমার বাবুটাও তো কত ভালো। কিন্তু আদিয়ানের দিকে একবারও তাকালেন না। 8 বছরের ছোট্ট ছেলেটা চুপচাপ বসেছিল। সে আস্তে করে বলল, মা, আমার জন্য একটা ডিম দিবেন? শারমিন রহমান বিরক্ত হয়ে তাকালেন। এত খামখাম করিস কেন? এমন খমখম করতে করতে একজন আমাকে খেয়ে ফেলবে। অপদার্থ ছেলে, যা আছে তাই খা। আদিয়ান চুপ করে গেল। তার চোখের সামনে তানিয়া আর রাহাতের প্লেট ভর্তি খাবার, কিন্তু সে অভ্যস্ত। এটা নতুন কিছু নয়।
হঠাৎ মোফাজ্জল রহমান পত্রিকা নামিয়ে বললেন, আদিয়ান, গত পরীক্ষায় তুই দ্বিতীয় হয়েছিস কেন? বাবা, আমি চুপ, অজুহাত শুনতে চাই না। তোর বোনকে দেখ, সবসময় প্রথম হয়। তুমিও না আমার সোনার টুকরো ছেলে মেয়েদের সাথে ওর মতো অপদার্থের তুলনা করছো? ওর কি গুণ আছে? জন্ম দিয়েই ভুল করছি, অপদার্থ একটা। ছোট্ট আরিয়ান মাথা নিচু করে ফেলল। তার নম্বর ছিল খুবই ভালো, কিন্তু পরিবারের কাছে সেটা কখনো যথেষ্ট ছিল না। সেদিন বিকেলে স্কুল থেকে ফেরার পথে আরিয়ান একটি আঁকার প্রতিযোগিতায় প্রথম হয়। পুরস্কার হিসাবে একটি ট্রফি পেয়েছে। খুশিতে দৌড়ে বাড়ি ফিরল সে। মা, মা, দেখো আমি প্রথম হয়েছি। সে ট্রফিটা মায়ের সামনে ধরল। শারমিন রহমান একবার তাকিয়ে বললেন, এগুলো দিয়ে কি হবে? পড়াশোনায় মন দে। আরিয়ানের মুখের হাসি মিলিয়ে গেল। ঠিক তখনই তানিয়া কোচিং থেকে ফিরল। শারমিন রহমান ছুটে গিয়ে বললেন, তানিয়া এসেছে, আমি তোমার প্রিয় কেক বানিয়েছি। আরিয়ান নিঃশব্দে নিজের ট্রফিটা নিয়ে ঘরে চলে গেল। সেদিন রাতে বিছানায় শুয়ে সে ট্রফিটা বুকে জড়িয়ে ধরেছিল। তার মনে একটাই প্রশ্ন, মা বাবা কি আমাকে একটু ভালোবাসে না? বছরের পর বছর কেটে যায়, অবহেলাও বাড়তে থাকে। তানিয়া কোনো ভুল করলে বলা হতো বাচ্চা মানুষ, ভুল হতেই পারে। রাহাত কোনো জিনিস ভাঙলে বলা হতো সমস্যা নেই, আবার কিনে দেব। কিন্তু আরিয়ান সামান্য ভুল করলেও শুরু হতো বকা, মারা হতো, অপমান আর তুলনা। ধীরে ধীরে সে পরিবারের ভেতরেই একা হয়ে পড়ে। তার সবচেয়ে বড় অপরাধ ছিল সে আদিয়ান, বাবা মায়ের অনিচ্ছাকৃতভাবে পৃথিবীতে চলে আসা একজন সন্তান, রহমান পরিবারের অবহেলিত সন্তান। সময়ের সাথে সাথে তানিয়া রাহাত ও ওকে অপমান করে ছোট কথা বলতে শুরু করে। শারমিন রহমান ও মোফাজ্জল রহমান সে সব চোখের সামনে দেখেও চুপ থাকত। এইসব অবহেলা, অপমানের মাঝে থেকে আদিয়ান জীবনের 18টা বছর কাটিয়ে দেয়। আজ রহমান বাড়িতে উৎসবের আমেজ। বড় মেয়ে তানিয়ার 22তম জন্মদিন। বাড়ির পুরো বাগান রঙিন আলোয় সাজানো। প্রবেশপথে ফুলের তোড়া, চারিদিকে বেলুন আর ঝলমলে সাজসজ্জা। শহরের নামকরা ব্যবসায়ী, আত্মীয় স্বজন, পরিচিত মানুষে বাড়ি ভরে গেছে। বিশাল কেকের সামনে দাঁড়িয়ে আছে তানিয়া, তার মুখে উজ্জ্বল হাসি। পাশে দাঁড়িয়ে মোফাজ্জল রহমান, শারমিন রহমান এবং রাহাত। আজ আমার মেয়ের জন্মদিন, ওর জন্য আমরা খুব গর্বিত। আমাদের তানিয়া সব সময় সেরা। অতিথিরা হাততালি দিয়ে উঠল। অন্যদিকে হলরুমের এক কোণায় চুপচাপ দাঁড়িয়ে আছে আদিয়ান। পরনে সাধারণ একটি শার্ট, কেউ তার দিকে বিশেষ নজর দিচ্ছে না। প্রতি বছর তানিয়া আর রাহাতের জন্মদিন এইভাবেই জাঁকজমক করে পালন করা হয়, কিন্তু আদিয়ানের জন্মদিন কখনো কেউ মনে রাখেনি। কোনো কেক নয়, কোনো উপহার নয়, এমনকি অনেক বছর তো কেউ তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানায়নি। তবুও আজ তার মুখে ক্ষীণ হাসি, কারণ মাঝে মাঝে যখন কোনো অতিথি জিজ্ঞেস করছে, মোফাজ্জল সাহেব, ওই ছেলেটা কে? তখন তিনি অনিচ্ছাকৃতভাবে উত্তর দিচ্ছেন, ও আমার ছোট ছেলে। কথাটা খুব সাধারণ, কিন্তু আদিয়ানের কাছে যেন অমূল্য। সে মনে মনে বলল, অন্তত আজ বাবা মাকে নিজের ছেলে বলে পরিচয় তো দিলেন। কিছুক্ষণ পর কেক কাটা হলো। সবাই আনন্দ করছে, গান বাজছে, হাসি আড্ডায় জমে উঠেছে পুরো অনুষ্ঠান। হঠাৎ একজন অতিথির উৎকণ্ঠিত কণ্ঠ ভেসে এলো, 1 মিনিট, আমার আইফোনটা কোথায়? আমি তো ওখানেই রেখেছিলাম। মুহূর্তেই চারিদিকে ফিসফাস শুরু হয়ে গেল। ভালো করে দেখুন না। অনেক খুঁজেছি, পাচ্ছি না। সবাই ফোন খুলতে ব্যস্ত হয়ে পড়ল। ঠিক তখন রাহাত সামনের দিকে এগিয়ে এলো। আঙ্কেল, আমি একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমি কিছুক্ষণ আগে আদিয়ানকে এই টেবিলের কাছ থেকে কিছু একটা সরাতে দেখেছি। চারপাশ মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল। সব চোখ ঘুরে গেল আদিয়ানের দিকে। কি বলছো ভাইয়া? আমি কিছু করিনি। আমি নিজের চোখে দেখেছি। আমি তো আগেই বলেছি ওকে বিশ্বাস করা যায় না। আদিয়ান হতবাক হয়ে গেল। ঠিক তখন
রাহাত দ্রুত ভিড়ের মাঝখানে রাখা একটি ফুলের টবের পেছনে হাত ঢুকিয়ে কিছু বের করলো। এই যে আঙ্কেল, আপনার ফোন। অতিথি বিস্মিত হয়ে ফোনটি হাতে নিলেন। হ্যাঁ, এটাই আমার ফোন। চারিদিকে গুঞ্জন ছড়িয়ে পড়ল। বা রাহাত, তুমি না থাকলে ফোনটাই খুঁজে পেতাম না। এমন ছেলেও আছে নাকি নিজের বাড়ির অনুষ্ঠানে চুরি করে? লজ্জাজনক ব্যাপার। না, আমি ফোনটা নেইনি। আমি শপথ করে বলছি, আমি কিছু করিনি। চুরি করে আবার অস্বীকারও করছো? ওর কাছ থেকে এর চেয়ে ভালো কিছু আশা করা যায়? আজকের দিনে আমাদের মুখটাই পুড়িয়ে দিল। আদিয়ানের বুকটা মোচড় দিয়ে উঠল। সে চারিদিকে তাকালো। একজন মানুষও তার কথা বিশ্বাস করছে না। ধীরে ধীরে অনুষ্ঠান শেষ হলো। অতিথিরা একে একে বাড়ি থেকে চলে গেল। শেষ অতিথি বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ড্রয়িং রুমে নেমে এলো ভয়ঙ্কর নীরবতা। মোজাম্মেল রহমানের চোখ রাগে লাল হয়ে আছে। তিনি হঠাৎ গর্জে উঠলেন। আজ আমার জীবনে সবচেয়ে বড় অপমান হয়েছে। বাবা, আমি সত্যি কিছু করিনি। চুপ! তার বজ্রকণ্ঠে পুরো ঘর কেঁপে উঠল। অতিথিদের সামনে আমাকে ছোট করছিস? তোর মতন ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো। বাবা, অন্তত একবার আমার কথা শুনুন। শোনার কিচ্ছু নেই, এতদিন ধরে শুধু সমস্যাই সৃষ্টি করেছিস। মা ঠিকই বলেছে, ও এই পরিবারের কলঙ্ক। আমি যা দেখেছি তাই বলছি। আদিয়ান অবিশ্বাসের চোখে ভাইয়ের দিকে তাকালো। তার মনে হলো যেন পৃথিবীর শেষ আশাটুকুও ভেঙে গেল। আজ থেকে তোর সাথে আমাদের সব সম্পর্ক শেষ। বাবা, এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যায়। আদিয়ানের হাত থেকে ব্যাগটা মেঝেতে পড়ে গেল। সে মায়ের দিকে তাকালো। মা, তুমি অন্তত বলো আমি নির্দোষ হতে পারি। আমাদের কাছে তুই দোষী। কথাটা শুনে আদিয়ানের ভেতরের শেষ শক্তিটুকুও যেন ভেঙে পড়ল। বাইরে তখন আকাশে কালো মেঘ জমছে। কয়েক সেকেন্ড পর শুরু হলো প্রবল বৃষ্টি। আর সেই বৃষ্টি ভেজা রাতেই রহমান পরিবারের দরজা চিরতরে বন্ধ হয়ে গেল আদিয়ানের জন্য। প্রবল বৃষ্টি পড়ছে। রাস্তার বাতিগুলো ঝাপসা হয়ে গেছে। ভেজা রাস্তায় একা হেঁটে চলেছে আদিয়ান। কাঁধে পুরনো ব্যাগ, চোখে অসহায় শূন্যতা। কয়েক ঘন্টা আগেও তার একটা বাড়ি ছিল, এখন তার কাছে শুধু একটা ব্যাগ আর কিছু ভাঙা স্বপ্ন। আজ সত্যি আমার কেউ রইল না। হাঁটতে হাঁটতে সে শহরের ব্যস্ত এলাকা ছেড়ে একটু নির্জন দিকে চলে আসে। বৃষ্টির ঠান্ডায় তার শরীর কাঁপছে। সকাল থেকে ঠিকমতো কিছু খাওয়াও হয়নি। হঠাৎ সে রাস্তার পাশে একটি বন্ধ দোকানের টিনের ছাউনি দেখতে পেল। বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য সে সেখানে গিয়ে দাঁড়ালো। আজ রাতটা অন্তত এখানে কাটানো যাবে। সে মাটিতে বসে পড়ল, ব্যাগটা বুকে জড়িয়ে ধরল। ঠিক তখন তার চোখে পড়ল রাস্তার ওপারে একটি সুখী পরিবার। একজন বাবা ছোট্ট ছেলের মাথায় ছাতা ধরে রেখেছেন। মা ছেলেটার হাত ধরে হাঁটছেন। দৃশ্যটা দেখে আদিয়ানের বুকের ভেতরটা হু হু করে উঠল। একটা দিন, শুধু একটা দিনের জন্য যদি আমিও এমন ভালোবাসা পেতাম। চোখের কোণে পানি জমে উঠল, কিন্তু সে দ্রুত মুছে ফেলল। না, কাঁদলে চলবে না, আমাকে শক্ত হতে হবে। রাত আরও গভীর হতে লাগলো। চারপাশ প্রায় ফাঁকা। ঠিক তখন একটি বৃদ্ধ লোক ছাতা হাতে ধীরে ধীরে হেঁটে যাচ্ছিলেন। ছাউনির নিচে বসে থাকা আদিয়ানকে দেখে তিনি থেমে গেলেন। বাবা, এত রাতে এখানে বসে আছো কেন? কিছু না চাচা, একটু বৃষ্টি থামবার অপেক্ষা করছি। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি বড় কোনো কষ্ট লুকাচ্ছ। আদিয়ান মাথা নিচু করে রইল। তারপরে আস্তে নিজের জীবনের সব কাহিনী খুলে বলল ওই বৃদ্ধকে। বৃদ্ধ সব শুনে বলল, পেটে কিছু পড়েছে? না। বৃদ্ধ তার ব্যাগ থেকে একটি প্যাকেট বের করলেন। ভেতরে ছিল কিছু রুটি আর কলা। নাও, খেয়ে নাও, খালি পেটে কোনো যুদ্ধ জেতা যায় না। কথাটা শুনে আদিয়ানের চোখ আবার ভিজে উঠল। সারাদিনে এই প্রথম কেউ তার খোঁজ নিল। ধন্যবাদ চাচা। ধন্যবাদ আমাকে নয়, আল্লাহকে দিও। আর একটা কথা মনে রাখো, আজ যারা তোমাকে অবহেলা করছে, কাল তারাই তোমাকে খুঁজবে। কথাগুলো যেন
আদিয়ানের হৃদয়ে গিয়ে আঘাত করল। হ্যাঁ, আমি হারবো না। বৃদ্ধ চলে যাওয়ার পর সে ধীরে ধীরে খাবারগুলো খেয়ে নিল। বৃষ্টি তখনও পড়ছে। রাত প্রায় 3টা। টিনের ছাউনির নিচে বসে আকাশের দিকে তাকালো আদিয়ান। হে আল্লাহ, আমি যদি সত্যি নির্দোষ হই তাহলে একদিন আমাকে প্রমাণ করার সুযোগ দিও। আমি সবাইকে দেখিয়ে দেব আমি চোর নই, আর আমাকে সফল হওয়ার সুযোগ দিও। প্রবল বাতাস বয়ে গেল। দূরে কোথাও ফজরের আজানের প্রস্তুতির শব্দ ভেসে আসছে। অন্ধকার রাত ধীরে ধীরে শেষ হতে চলেছে। রাতের অন্ধকার কেটে ধীরে ধীরে নতুন সকাল নামল। রহমান বাড়ির সামনে আবারও ব্যস্ততা। গত রাতের জন্মদিনের সাজসজ্জার কিছু অংশ এখনও রয়ে গেছে। বাগানের রঙিন বাতিগুলো নিভে গেছে, কিন্তু বাড়ির ভেতরে যেন কারো দুঃখ নেই কোনো। ঠিক সেই সময় একটি সাদা গাড়ি এসে থামল রহমান বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে এলেন মোজাম্মেল রহমানের ছোট ভাই মহিম রহমান, তার স্ত্রী সাবিহা রহমান এবং তাদের 14 বছরের মেয়ে মায়েরা। গত রাতের ঘটনার পর তাদের কারো চোখে ঘুম ছিল না। তারা জন্মদিনের পার্টিতেই উপস্থিত ছিল। সবার সামনে আদিয়ানের বিরুদ্ধে চুরির অভিযোগ তোলা হয়েছিল, কিন্তু মাহিম রহমানের পরিবারের কারো মনেই বিষয়টা বিশ্বাস হয়নি। বিশেষ করে মায়েরা তো বারবার বলছিল আদিয়ান ভাইয়া কখনো চুরি করতে পারে না। রাতে অনেক ঝামেলার পর তারা বাড়ি ফিরে গিয়েছিল, কিন্তু এরপরে কি হয়েছে সেটা জানতো না। তাই সকাল হতেই তারা ছুটে এসেছে আদিয়ানের খোঁজ নিতে। দরজা খুলে ভেতরে ঢুকতেই তারা অবাক হয়ে গেল। ডাইনিং রুমে বসে তানিয়া, রাহাত, শারমিন রহমান আর মোজাম্মেল রহমান হাসি আড্ডা দিচ্ছে। তাদের মুখে কোনো দুশ্চিন্তার ছাপ নেই। মাহিম রহমান ভ্রু কুঁচকে বললেন, আদিয়ান কোথায়? কথাটা শুনে মুহূর্তের জন্য সবাই চুপ হয়ে গেল। তারপরে মোজাম্মেল রহমান নির্বিকার গলায় বললেন, ওর কথা জিজ্ঞেস করছিস কেন? কারণ সে আমার ভাতিজা। কোথায় ও? ওকে আমরা বাড়ি থেকে বের করে দিয়েছি। কথাটা শুনে সাবিহা রহমান স্তব্ধ হয়ে গেলেন। মায়েরার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কি বললে? নিজেদের ছেলেকে রাতে বাড়ি থেকে বের করে দিয়েছো? এত অবাক হওয়ার কিছু নেই চাচি। চুরি করেছে, শাস্তি তো পেতেই হবে। প্রমাণ কোথায়? আমি নিজের চোখে দেখেছি। তুমি দেখেছো তাই সত্যি হয়ে গেল? মোজাম্মেল রহমান বিরক্ত হয়ে বললেন, দেখো মাহিম, এটা আমাদের পারিবারিক বিষয়, এতে নাক গলানোর কোনো দরকার নেই। পারিবারিক বিষয়? নিজের ছেলেকে রাতের বেলা বৃষ্টির মধ্যে বের করে দেওয়া পারিবারিক বিষয়? ভাবি, আপনার কি একবারও চিন্তা করেননি ছেলেটা কোথায় গেল, খেয়েছে কি না, বেঁচে আছে কি না? মায়ের চেয়ে মাসির দরদ বেশি। ও বাঁচলো নাকি মরলো তাতে আমাদের কিছু যায় আসে না। ওর মতো অপদার্থ আমাদের জীবনে দরকার নেই। কি করবে ভাবি? তোমার মতো মা থাকলে তো মাসির দরদ এই বেশি হতে হয়। ওর মা হওয়ার ইচ্ছে আমার কখনোই ছিল না, বুঝতে পারছো? কথাটা শুনে মাহিম রহমানের চোখে ক্ষোভ চলে উঠল। আমি সব সময় দেখেছি তোমরা আদিয়ানের সাথে অন্যায় করো, কিন্তু আজ যা করলে সেটা সীমা ছাড়িয়ে গেছে। আমি আজ এখানে দাঁড়িয়ে বলছি, যে ছেলে তোমরা এত অবহেলা, অপমান ও অত্যাচার করছো না, একদিন তার পায়ের কাছে বসে থাকবে তোমরা। মিলিয়ে নিও আমার কথা। চাচা, ওকে নিয়ে তো ভাবছেন কেন? কারণ তোমাদের মধ্যে যদি এক ফোঁটা মানবতা না থাকে, আমার আছে। এদিকে মায়েরা এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল। হঠাৎ সে কাপা গলায় বলল, আদিয়ান ভাইকে সত্যি সত্যি বের করে দিয়েছেন? হ্যাঁ। কোথায় গেছে উনি? জানি না। জানেন না মানে? পরের মুহূর্তেই মেহেরিনের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। সে আদিয়ানকে অনেক ভালোবাসত। ছোটবেলা থেকেই আদিয়ানই তাকে পড়াতো, গল্প শোনাতো, স্কুলের অনুষ্ঠানে নিয়ে যেত। যখনই কেউ তাকে কষ্ট দিত, আদিয়ান তার পাশে দাঁড়াতো। আর আজ সেই মানুষটার কোনো খোঁজই নেই। তোমরা খুব খারাপ, খুব খারাপ। কথাটা বলেই সে হাউ মাউ করে কেঁদে উঠল। আমার আদিয়ান ভাইয়া চোর না, উনি কখনো চুরি করতে পারেন না। মায়েরা, মা শান্ত হও। না মা, ভাইয়াকে খুঁজে বের করতে হবে। উনি কোথাও একা আছে। উনি কিছু খেয়েছেন কিনা তাও তো জানি না। মেয়ের কান্না দেখে সাবিহা রহমানেরও চোখ ভিজে উঠল, কিন্তু রহমান পরিবারের কারো মুখে কোনো অনুশোচনা নেই। মহিম রহমান শেষবারের মতো ভাইয়ের দিকে তাকালেন। মনে রেখো ভাইয়া, একদিন সত্য সামনে আসবেই,
আর সেদিন হয়তো তোমরা নিজেরাই নিজেদের ক্ষমা করতে পারবে না। এই কথা বলে তিনি ঘুরে দাঁড়ালেন। সাবিহা রহমান মায়েরা জড়িয়ে ধরে বাইরে নিয়ে গেলেন। গাড়িতে উঠেও মায়েরা থামল না। সে কাঁদতে কাঁদতে শুধু একটা কথাই বলছিল, আমার ভাইয়াকে খুঁজে বের করো বাবা, প্লিজ খুঁজে বের করো, উনি একা আছে। গাড়িটি ধীরে ধীরে রহমান বাড়ি ছেড়ে চলে গেল। আর ঠিক সেই সময় শহরের অন্য প্রান্তে একটি টিনের ছাউনির নিচে বসে নতুন জীবনের প্রথম সকাল দেখছিল আদিয়ান। সে জানতো না এই পৃথিবীতে এখনও কয়েকজন মানুষ আছে যারা তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। আর তাদের মধ্যে সবচেয়ে বেশি কাঁদছে তার 14 বছরের ছোট্ট চাচাতো বোন মায়েরা। নতুন দিনের সূর্য উঠেছে, কিন্তু আদিয়ানের জীবনে কোনো আলো আসেনি। সারা রাত টিনের ছাউনির নিচে কাটানোর পর সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। শরীর ক্লান্ত, চোখ লাল, মাথা ভারী। তার পকেটে হাত ঢুকিয়ে দেখল মাত্র 120 টাকা আছে। এই টাকায় কতদিন চলবে? প্রশ্নটার উত্তর তার জানা নেই, তবুও সামনে এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই। সে শহরের ব্যস্ত এলাকায় এসে কাজ খুঁজতে শুরু করলো। প্রথমে একটু রেস্টুরেন্ট পেল। স্যার, কোনো কাজ হবে? আমি যে কোনো কাজ করতে রাজি আছি। অভিজ্ঞতা আছে? না স্যার। তাহলে হবে না। প্রথমবার ব্যর্থ হলো সে। তারপরে আরেকটি দোকানে গেল। তোমার ঠিকানা কোথায়? আদিয়ান কিছুক্ষণ চুপ করে থেকে বলল, এই মুহূর্তে কোনো ঠিকানা নেই। দোকানদার সন্দেহের চোখে তাকালো। আমাদের লোক লাগবে না। দ্বিতীয়বারও ব্যর্থতা। এইভাবে সারাদিনে 10টিরও বেশি জায়গায় ঘুরল সে, কিন্তু কেউ কাজ দিল না। বিকেলের দিকে ক্ষুধায় তার পেট জ্বালা করতে লাগলো। সকালে একটা শুকনো রুটি ছাড়া আর কিছু খাওয়া হয়নি। অবশেষে রাস্তার পাশের একটি ছোট হোটেলে ঢুকে 20 টাকার ডাল ভাত খেলো। বাকি রইল মাত্র 100 টাকা। সন্ধ্যা নেমে এলো। ঠিক তখনই আকাশে আবার কালো মেঘ জমতে শুরু করলো। আদিয়ান মাথা তুলে আকাশের দিকে তাকালো। আল্লাহ, এত পরীক্ষা কেন নিচ্ছেন? আমি কি আমার জীবনে একটু সুখ পাবো না? কিন্তু পরীক্ষা শেষ তখনও অনেক দূরে। সন্ধ্যার কিছুক্ষণ পর সে একটি পার্কের বেঞ্চে বসে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ 3 জন বখাটে ছেলে তার সামনে এসে দাঁড়ালো। এই ব্যাগে কি আছে? কিছু না। যা আছে বের কর। আদিয়ান বুঝতে পারল তারা ভালো উদ্দেশ্যে আসেনি। তৃতীয় ছেলেটা তার ব্যাগ টান মেরে কেড়ে নেওয়ার চেষ্টা করলো। আদিয়ান সঙ্গে সঙ্গে শক্ত করে ব্যাগটা ধরে ফেলল। এটা আমার। বেশি কথা বলিস। ধাক্কাধাক্কি শুরু হয়ে গেল। এক পর্যায়ে আদিয়ান মাটিতে পড়ে গেল। তার ঠোঁট ফেটে রক্ত বের হলো, কিন্তু সে ব্যাগ ছাড়ল না, কারণ ওই ব্যাগেই তার জীবনের সব কিছু আছে। কিছু কাপড়, কয়েকটি বই আর তার সার্টিফিকেট। ঠিক তখনই পার্কের নিরাপত্তারক্ষী দূর থেকে চিৎকার করে এগিয়ে এলো। এই কি হচ্ছে ওখানে? বখাটেরা দ্রুত পালিয়ে গেল। আদিয়ান ধীরে ধীরে উঠে দাঁড়ালো। বাবা, ঠিক আছো? জি, ঠিক আছে। কিন্তু সে ঠিক ছিল না। শরীরের চেয়ে তার মন অনেক বেশি আহত ছিল। রাত নামতেই সে আবার থাকার জায়গা খুঁজতে লাগলো। একটি সস্তা মেসে গিয়ে জানতে পারল এক রাত থাকার জন্য যে টাকা লাগবে তার অর্ধেকও তার কাছে নেই। টানা কয়েকদিন ধরে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছে আদিয়ান। কখনো না খেয়ে, কখনো অল্প কিছু খেয়ে দিন কাটছে তার। রাতে কখনো বাস স্ট্যান্ডে, কখনো দোকানের সামনে, আবার কখনো কোনো ছাউনির নিচে ঘুমিয়ে পড়ে সে। কিন্তু এত কষ্টের মাঝেও সে হাল ছাড়েনি। তার মনে শুধু একটাই কথা ঘুরপাক খাচ্ছে, আমাকে সফল হতেই হবে, আমাকে প্রমাণ করতেই হবে আমি চোর নই। একদিন বিকেলে শহরের একটি মস্ত সড়ক দিয়ে হাঁটছিল আদিয়ান। হঠাৎ সামনের দিকে মানুষের চিৎকার শুনতে পেল। ধর ধর, ব্যাগটা নিয়ে পালাচ্ছে। আদিয়ান তাকিয়ে দেখল 2 জন ছিনতাইকারী একটি মধ্যবয়স্ক লোকের ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে পালানোর চেষ্টা করছে। কেউ আমার ব্যাগটা বাঁচান। এক মুহূর্ত দেরি করলো না আদিয়ান। নিজের ক্লান্ত শরীর নিয়ে সে ছিনতাইকারীদের দিকে দৌড়ে গেল। একজন ছিনতাইকারী মোটরসাইকেলে উঠতে যাচ্ছিল। ঠিক তখনই আদিয়ান তার দিকে ঝাঁপিয়ে পড়ল।
দুইজনেই রাস্তার উপরে পড়ে গেল। ছাড় আমাকে। ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারীর হাত থেকে ব্যাগটি ছিটকে পড়ে যায়। আশেপাশের মানুষ ছুটে এলে দুই ছিনতাইকারী দ্রুত পালিয়ে যায়। আদিয়ানের কপাল কেটে সামান্য রক্ত বের হচ্ছিল, কিন্তু সেদিকে সে খেয়াল না করে ব্যাগটি তুলে লোকটির হাতে দিল। স্যার আপনার ব্যাগ। ধন্যবাদ বাবা, তুমি না থাকলে গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র হারিয়ে যেত। লোকটি গভীরভাবে আদিয়ানের দিকে তাকালেন। ছেলেটির মুখে ক্লান্তি, শরীরে ধুলো ময়লা, কিন্তু চোখে ছিল সততা আর আত্মসম্মান। তোমার নাম কি? আদিয়ান রহমান। তুমি কি করো? প্রশ্নটা শুনে আদিয়ান কিছুক্ষণ চুপ করে রইল। এই মুহূর্তে কিছুই করি না স্যার। মানে? তখন আদিয়ান নিজের জীবনের পুরো ঘটনা খুলে বলল। পরিবার থেকে বের করে দেওয়া, মিথ্যে চুরির অপবাদ, না খেয়ে দিন কাটানো, সব কিছু। লোকটি মনোযোগ দিয়ে সব শুনলেন। তার চোখে মায়া আর বিস্ময় ফুটে উঠল। তোমার কথাগুলো শুনে মনে হচ্ছে তুমি অনেক বড় অন্যায়ের শিকার হয়েছো। হয়তো তাই স্যার, কিন্তু আমি কাউকে দোষ দিতে চাই না। আমি শুধু নিজের যোগ্যতা প্রমাণ করতে চাই। লোকটির ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। তোমার এই কথাটা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। এরপর তিনি পকেট থেকে একটি পরিচয়পত্র বের করলেন। আমি ব্রিগেডিয়ার জেনারেল আরিফ হোসেন, বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছি। পরিচয় শুনে আদিয়ান বিস্ময়ে চোখ বড় বড় করে ফেলল। সেনাবাহিনীর কর্মকর্তা? হ্যাঁ, আর তোমার মধ্যে আমি একজন সাহসী ও সৎ তরুণকে দেখতে পাচ্ছি। কিছুক্ষণ নীরব থাকার পর তিনি বললেন, তুমি চাইলে ভবিষ্যতে সেনাবাহিনীতে যোগ দিতে পারো। সত্যি স্যার? অবশ্যই, তবে আমি চাই তুমি আগে অনার্স সম্পূর্ণ করো, তারপর সরাসরি ডিরেক্ট কমিশনের মাধ্যমে অফিসার হিসেবে যোগদানের চেষ্টা করবে। কথাটা শুনে আদিয়ানের চোখে আশার আলো জ্বলে উঠল, কিন্তু পরক্ষণেই তার মুখ মলিন হয়ে গেল। স্যার আমার তো নিজের চলার মতো টাকাও নেই। অনেক দিন না খেয়ে থেকেছি, কোথাও থাকার জায়গা নেই, ফুটপাতে আর ছাউনির নিচে ঘুমাই। আমি অনার্স পড়ব কিভাবে? ব্রিগেডিয়ার আরিফ কয়েক সেকেন্ড চুপ করে রইলেন, তারপরে দৃঢ় কণ্ঠে বললেন, সেই চিন্তা তোমাকে করতে হবে না। জি স্যার। আমি তোমার জন্য একটি চাকরির ব্যবস্থা করব, সেখানে নাইট শিফটে কাজ করবে। যেদিন ক্লাস থাকবে সেদিন রাতের ডিউটি করবে, আর যেদিন ক্লাস থাকবে না সেদিন প্রয়োজন অনুযায়ী কাজ করবে। আদিয়ান অবিশ্বাসের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। ব্রিগেডিয়ার আরিফ আবার বললেন, আর তোমার অনার্সে পড়াশোনার সম্পূর্ণ খরচ আমি বহন করব, ভর্তি, বই, ফি, সব কিছু। কথাগুলো শুনে আদিয়ানের চোখ ভিজে উঠল। স্যার আমি কিভাবে আপনার এই উপকারের প্রতিদান দেব? প্রতিদান দিতে হবে না, শুধু জীবনে একজন ভালো মানুষ হবে আর নিজের স্বপ্নকে কখনো মরতে দেবে না। আদিয়ান আবেগে কথা বলতে পারছিল না। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। আপনি আমার জীবনের নতুন আশা এনে দিয়েছেন। ধন্যবাদ নয়, এখন থেকে কঠোর পরিশ্রম করবে। একদিন যেন তোমাকে সেনাবাহিনীর অফিসারের পোশাকে দেখতে পাই। আদিয়ান দৃঢ়ভাবে মাথা নাড়ল। ইনশাল্লাহ স্যার, আমি আপনাকে নিরাশ করব না। এরপর ব্রিগেডিয়ার আরিফ আদিয়ানকে নিজের গাড়িতে উঠতে বললেন। জীবনে প্রথমবার কোনো সম্মানিত মানুষ তাকে এতটা বিশ্বাস করেছে। গাড়িতে বসে জানালার বাইরে তাকালো আদিয়ান। তার মনে হচ্ছিল বহু দিনের অন্ধকারের শেষে হয়তো একটু আলো দেখা যাচ্ছে। গাড়িটি ধীরে ধীরে শহরের রাস্তা পেরিয়ে সেনানিবাসের দিকে এগিয়ে চলল। গাড়িটি ধীরে ধীরে শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে এগিয়ে চলেছে। জানালার বাইরে তাকিয়ে আছে আদিয়ান। তার জীবনের সব চাইতে অন্ধকার সময়ে যেন হঠাৎ এক টুকরো আলো এসে ধরা দিয়েছে। কি ভাবছ? ভাবছি আল্লাহ কত অদ্ভুতভাবে মানুষের ভাগ্য বলে দেন। কয়েক ঘন্টা আগেও আমি জানতাম না আজ রাতে কোথায় ঘুমাবো। ব্রিগেডিয়ার আরিফ মৃদু হাসলেন। মনে রেখো, কষ্ট মানুষকে ভাঙেও আবার গড়েও। তুমি কোনটা হবে সেটা তোমার সিদ্ধান্ত। আদিয়ান দৃঢ় কণ্ঠে বলল, আমি হার মানব না স্যার।
কিছুক্ষণ পর গাড়িটি একটি আবাসিক ভবনের সামনে এসে থামল। আদিয়ান অবাক হয়ে চারপাশে তাকালো। স্যার এটা কোথায়? এইটা আমার এক পরিচিত মানুষের ভবন। নিচতলায় একটা ছোট অফিস আছে, সেখানে রাতের শিফটে একজন কর্মচারী দরকার। তারা ভেতরে ঢুকতেই একজন মধ্যবয়স্ক ভদ্রলোক এগিয়ে এলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কামাল সাহেব, এই ছেলেটার নাম আদিয়া। কামাল সাহেব আদিয়ানের দিকে তাকালেন। তুমি কি কাজ করতে পারবে? জি স্যার, যে কোনো সৎ কাজ। ছেলেটা খুব পরিশ্রমী। আরিফের কথায় আর কোনো প্রশ্ন করলেন না কামাল সাহেব। ঠিক আছে, আজ থেকে কাজ শুরু করতে পারো। আদিয়ানের চোখ বিস্ময়েই বড় হয়ে গেল। আজ থেকেই? হ্যাঁ, আর অফিসের পেছনে একটা ছোট রুম আছে, আপাতত সেখানেই থাকতে পারো। কথাটা শুনে আদিয়ানের বুকটা কেঁপে উঠল। কয়েকদিন পর প্রথমবারের মতো তার মাথার উপরে একটি নিরাপদ ছাদ হতে চলেছে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ পরে দিও, আগে কাজ দেখাও। সেদিন রাতেই আদিয়ান নিজের নতুন ঘরে ঢুকল। ঘরটা খুব ছোট, একটা খাট, একটা টেবিল আর একটা ফ্যান। কিন্তু তার কাছে মনে হলো যেন রাজপ্রাসাদ, কারণ এটা তার নিজের আশ্রয়। রাতে নামাজ পড়ে সে 2 হাত তুলে দোয়া করল। হে আল্লাহ, তুমি আমাকে রাস্তায় ফেলে দাওনি, আমি তোমার কাছে কৃতজ্ঞ। এরপরে দীর্ঘদিন পর নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল সে। এদিকে রহমান বাড়িতে অন্য এক পরিবেশ। 3 দিন কেটে গেছে, কেউ মুখে না বললেও মায়েরা এখনও প্রতিদিন কাঁদছে। মাহিম রহমান বিভিন্ন জায়গায় খোঁজ করছেন আদিয়ানের, কিন্তু এখনও কোনো খবর পাওয়া যায়নি। এক সন্ধ্যায় মায়েরা বারান্দায় বসেছিল। তার হাতে আদিয়ানের দেওয়া একটি পুরনো কলম। মায়েরা ফিসফিস করে বলল, ভাইয়া তুমি যেখানেই থাকো ভালো থেকো। তার চোখ আবার ভিজে উঠল। কয়েক সপ্তাহ কেটে গেল। আদিয়ান দিনে কলেজে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছে, আর রাতে অফিসে কাজ করছে। সে খুব কম খরচ করে, প্রতিটি টাকা হিসেব করে ব্যয় করে, কারণ সে জানে তার সামনে দীর্ঘ পথ। একদিন দুপুরে ব্রিগেডিয়ার আরিফ তাকে নিজের অফিসে ডাকলেন। তোমার ভর্তি সংক্রান্ত সব কাগজপত্র প্রস্তুত? জি স্যার। ভালো, আগামী সপ্তাহে তোমাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো হবে। আনন্দে আদিয়ানের চোখ চকচক করে উঠল। সত্যি স্যার? হ্যাঁ, তবে একটা কথা মনে রেখো। জি। একদিন তুমি অনেক বড় হবে, কিন্তু কখনো অহংকার করবে না। আদিয়ান মাথা নত করল। ইনশাআল্লাহ স্যার। অবশেষে সেই দিন এসে গেল। আদিয়ান একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হলো। ভর্তির ফর্ম হাতে নিয়ে তার হাত কাঁপছিল, কারণ একসময় সে ভেবেছিল তার পড়াশোনাই হয়তো শেষ হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে দাঁড়িয়ে সে আকাশের দিকে তাকালো। দেখো মা, দেখো বাবা, তোমরা যাকে অপদার্থ বলেছিলে সে এখনো হার মানেনি। তারপরে ধীরে ধীরে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করলো সে। তার নতুন জীবনের আরেকটি অধ্যায় শুরু হলো। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর কয়েকটা দিন কেটে গেছে। নতুন পরিবেশ, নতুন মানুষ, নতুন স্বপ্ন। কিন্তু আদিয়ানের জীবন এখনও সহজ হয়নি। সকালে ক্লাস, রাতে চাকরি। সীমিত আয়ের কারণে তার কাছে মাত্র কয়েক সেট সাধারণ পোশাক। প্রতিদিন ধুয়ে ইস্ত্রি করে সেগুলোই পরে বিশ্ববিদ্যালয়ে আসে। একদিন ক্লাস শুরুর আগে আদিয়ান চুপচাপ বেঞ্চের একপাশে বসে নোট দেখছিল। দোস্ত দেখছিস, মনে হচ্ছে শার্টটা পুরো সপ্তাহ ধরে পড়ে যাচ্ছে। হয়তো এইটা ওর ইউনিভার্সিটির ইউনিফর্ম। কয়েকজন হেসে উঠল। আরে ব্যাগটার অবস্থা দেখেছো? মনে হচ্ছে 10 বছর পুরনো। ভাই, এত কষ্ট করে পড়তে আসার দরকার কি? আগে নিজের ড্রেস আপটা ঠিক করো। পুরো ক্লাসে হাসির রোল পড়ে গেল। আদিয়ান মাথা নিচু করে বসে রইল। বুকের ভেতরটা ঝুলে উঠছিল। অপমানের প্রতিটি শব্দ যেন তীরের মতো গিয়ে বিঁধছিল তার হৃদয়ে। চুপ থাকো, শুধু চুপ থাকো। তুমি এখানে পড়তে এসেছো, কারোর সঙ্গে লড়াই করতে নয়। ঠিক তখন একজন ছাত্র তার বেঞ্চের কাছে এসে দাঁড়ালো। এ ভাই, তুমি কি সত্যি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র? আগে ভুল করে ঢুকে পড়েছ?
আবারও হাসির শব্দ ভেসে এলো চারদিক থেকে। আদিয়ান ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে কষ্ট ছিল, কিন্তু কোনো রাগ ছিল না। আমি ভর্তি পরীক্ষায় ফার্স্ট করেই এখানে এসেছি। ও তাহলে তো বড় মাপের মানুষ। তারা আবার হাসতে শুরু করলো। আদিয়ান আর কোনো উত্তর দিল না। সে নিজের খাতা খুলে পড়ায় মনোযোগ দেওয়ার চেষ্টা করল। দুপুরেও ক্যাফেটেরিয়াতেও একই ঘটনা ঘটল। এই টেবিলে বসলে কিন্তু মেম্বারশিপ ফ্রি দিতে হবে। স্যার না, ওর কাছে হয়তো বাস ওঠার। সবাই আবার হেসে উঠল। আদিয়ান নিজের হাতে থাকা সাধারণ খাবারের দিকে তাকালো। কয়েক মুহূর্তের জন্য তার চোখ ভিজে উঠল, কিন্তু পরক্ষণেই ব্রিগেডিয়ার আরিফের কথা তার মনে পড়ল। কষ্ট মানুষকে ভাঙেও আবার গড়েও, তুমি কোনটা হবে সেটা তোমার সিদ্ধান্ত। আদিয়ান গভীর শ্বাস নিল। আজ তারা আমার পোশাক দেখে বিচার করছে। একদিন আমার চরিত্র, পরিশ্রম আর সাফল্যই আমার পরিচয় হবে। সেদিন রাতে অফিসের কাজ শেষ করে নিজের ছোট রুমেই ফিরে এলো আদিয়ান। ক্লান্ত শরীর নিয়ে টেবিলের সামনে বসে বই খুলল সে। সারা দিনের অপমান তার মনে ঘুরছিল, তবুও সে কলম হাতে তুলে নিল। তোমরা হাসো, যত খুশি হাসো। আমি উত্তর দেব না কথায়, উত্তর দেব আমার সফলতা দিয়ে। এরপর সে আবার পড়াশোনায় মন দিল। বাইরে গভীর রাত নেমে এসেছে, কিন্তু আদিয়ানের চোখে তখন নতুন এক আগুন জ্বলছে। রাত গভীর। অফিসের ছোট রুমে টেবিল ল্যাম্পের ক্ষীণ আলোয় বসে আছে আদিয়ান। চোখে ক্লান্তি, কিন্তু মনোবল আগের চেয়ে আরও শক্ত। দেয়ালে ঝোলানো একটি পুরনো ঘড়ির কাঁটা রাত 2টা ছুঁয়েছে, তবুও তার সামনে খোলা বই আর খাতার পাতা একের পর এক ভরে উঠেছে। আজকের অপমানটাই হবে আগামী দিনের শক্তি। ঠিক তখন দরজায় হালকা টোকা পড়ল। টক টক। কে? আমি। দরজা খুলো। আদিয়ান দ্রুত উঠে দরজা খুলল। স্যার, এই সময়ে? ঘুমাওনি এখনো? না স্যার, একটু পড়াশোনা করছিলাম। কামাল সাহেব ঘরের ভিতরে তাকিয়ে দেখলেন ছোট্ট টেবিলের উপরে বইয়ের স্তূপ, পাশে কিছু নোটস সুন্দর করে সাজানো। সারাদিন ক্লাস, রাতে চাকরি, তারপরও পড়ছো? স্বপ্নটা অনেক বড় স্যার, তাই থামলে চলবে না। কামাল সাহেব কয়েক মুহূর্ত চুপ করে রইলেন। মানুষকে আমি অনেক দেখেছি, কিন্তু তোমার মতো জেদ খুব কম দেখেছি। তিনি হাতে থাকা একটি খাম টেবিলের উপরে রাখলেন। এটা কি স্যার? তোমার 1 মাসের বেতনের সঙ্গে কিছু বাড়তি টাকা। কিন্তু স্যার আমি তো। এটাকে সাহায্য ভাববে না, এটা তোমার পরিশ্রমের সম্মান। আদিয়ানের চোখ ভিজে উঠল। ধন্যবাদ স্যার। আমাকে ধন্যবাদ দিও না, শুধু একদিন সফল হয়ে প্রমাণ করো তুমি ফেলে দেওয়ার মতো মানুষ না। কথাগুলো আদিয়ানের হৃদয়ে গেঁথে গেল। পরের দিন বিশ্ববিদ্যালয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা হলো। আগামী মাসে আন্তঃবিশ্ববিদ্যালয় মেধা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আমাদের বিভাগ থেকেও কয়েকজন অংশগ্রহণ করবে। পুরো ক্লাসে উৎসাহ ছড়িয়ে পড়ল। যারা আগ্রহী তারা নাম জমা দেবে। লিখিত পরীক্ষার মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করা হবে। অনেকেই আত্মবিশ্বাসের সঙ্গে নাম লিখিয়েছিল। এটা তো আমাদের জন্যই। ফার্স্ট হওয়া ছাড়া অন্য কিছু ভাবছি না। সবাই যখন নিজেদের নিয়ে ব্যস্ত, তখন চুপচাপ বসেছিল আদিয়ান। তুমি নাম দিচ্ছ না? দিচ্ছি। তার উত্তর শুনে কয়েকজন তো অবাক হয়ে তাকালো। তুমিও প্রতিযোগিতায় অংশ নেবে? ভাই, আগে নতুন একটা শার্ট কিনো, তারপর প্রতিযোগিতাতে জিততে যেও। আবারও কয়েকজন হেসে উঠল, কিন্তু এবার আদিয়ান মাথা নিচু করল না। প্রতিযোগিতায় পোশাকের নয়, মেধার মূল্যায়ন হয়। পুরো ক্লাস কয়েক সেকেন্ডের জন্য নিস্তব্ধ হয়ে গেল। দেখা যাবে। ইনশাল্লাহ দেখা যাবে। প্রথমবারের মতো তার কণ্ঠে ছিল আত্মবিশ্বাসের দৃঢ়তা। সেদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের করিডর দিয়ে হাঁটছিল আদিয়ান। হঠাৎ বিভাগের প্রধান তাকে ডাকলেন। তুমি আদিয়ান, তাই না? জি স্যার। তোমার ভর্তি পরীক্ষায় ফলাফল আমি দেখেছি। তুমি বিভাগের সেরা 10 জনের একজন। জি স্যার। পরিশ্রম ধরে রাখো, তোমার মধ্যে অসাধারণ সম্ভাবনা আছে। কথাগুলো শুনে আদিয়ানের বুক ভরে উঠল নতুন আশায়।
আর একটা কথা, জীবনে কেউ তোমাকে ছোট করে দেখলে তার উত্তর রাগ দিয়ে নয়, যোগ্যতা দিয়ে দেবে। আদিয়ান মৃদু হাসল। জি স্যার। দূরে দাঁড়িয়ে কয়েকজন সহপাঠীর পুরো কথোপকথন শুনছিল। তাদের মুখের হাসি ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। কয়েকদিন পর আন্তঃবিশ্ববিদ্যালয় মেধা প্রতিযোগিতার বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হলো। পুরো বিভাগে যেন উৎসবের আমেজ, সবাই নিজেদের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। পরীক্ষার হলে প্রবেশ করল আদিয়ান। তার হাতে পুরনো একটি কলম, চোখে দৃঢ় আত্মবিশ্বাস। দেখিস, আজ বুঝবে মেধা প্রতিযোগিতা কাকে বলে। হ্যাঁ, বড় বড় কথা বলা সহজ। আদিয়ান কোনো উত্তর দিল না। সে নিজের আসনে বসে প্রশ্নপত্রের অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর প্রশ্নপত্র বিতরণ করা হলো। প্রশ্নগুলো ছিল কঠিন। অনেকের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেল। এত কঠিন প্রশ্ন আসবে ভাবিনি। কিন্তু আদিয়ান শান্তভাবে একের পর এক উত্তর লিখতে শুরু করলো। রাত জেগে পড়াশোনা করার ফল যেন আজ তার কলমে ফুটে উঠছে। পরীক্ষা শেষ হওয়ার পর করিডোরে আলোচনা শুরু হয়ে গেল। প্রশ্নপত্র তো অসম্ভব কঠিন ছিল। আমি অর্ধেক প্রশ্নই শেষ করতে পারিনি। আদিয়ান চুপচাপ নিজের ব্যাগ কাঁধে তুলে বেরিয়ে যাচ্ছিল। এই আদিয়ান কেমন হয়েছে পরীক্ষা? আলহামদুলিল্লাহ, চেষ্টা করেছি। চেষ্টা আর সফলতা এক জিনিস না। ঠিকই বলছো, ফলাফলই সেটা বলবে। তার শান্ত উত্তর শুনে ছেলেটি আর কিছু বলতে পারল না। 3 দিন পর ফলাফল প্রকাশের দিন। বিভাগের নোটিশ বোর্ডের সামনে ভিড় জমেছে। দেখি কারা নির্বাচিত হয়েছে। সবাই ঠেলাঠেলি করে তালিকা দেখছে। হঠাৎ একজন চিৎকার করে বলে উঠল, প্রথম হয়েছে আদিয়ান। মুহূর্তের মধ্যেই চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। কি বললে? হ্যাঁ, আদিয়ান প্রথম হয়েছে। অনেকেই অবিশ্বাস নিয়ে তালিকার দিকে তাকালো। প্রথম আদিয়ান রহমান, দ্বিতীয় রায়হান, তৃতীয় নাফিস। যারা তাকে নিয়ে হাসাহাসি করত তাদের মুখে আর কোনো কথা নেই। ঠিক তখন অধ্যাপক রহমান সেখানে এসে দাঁড়ালেন। অভিনন্দন আদিয়ান। ধন্যবাদ স্যার। আমি জানতাম তুমি পারবে। সবার সামনে তিনি আদিয়ানের কাঁধে হাত রাখলেন। মনে রেখো সবাই, একজন মানুষের মূল্য তার পোশাক বা অর্থ দিয়ে নয়, তার চরিত্র মেধা দিয়ে বিচার করা উচিত। অনেক শিক্ষার্থী লজ্জায় মাথা নিচু করে ফেলল। ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিল ছাত্র 1 ও ছাত্র 2। আমরা তো হয়তো ওকে ভুল বুঝেছিলাম। হ্যাঁ, খুব ভুল। তাদের চোখে প্রথমবারের মতো অহংকারের বদলে সম্মান দেখা গেল। সেদিন সন্ধ্যায় অফিসে ফিরে খবরটা জানালো আদিয়ান। প্রথম হয়েছ? জি স্যার। কামাল সাহেবের মুখে গর্বের হাসি ফুটে উঠল। আমি বলেছিলাম না, একদিন সবাইকে উত্তর দিতে পারবে। আজ শুধু স্যার, এখনো অনেক পথ বাকি। রাতে নিজের ছোট ঘরে বসেছিল আদিয়ান। টেবিলের উপরে রাখা ফলাফলের কাগজটির দিকে তাকিয়ে তার চোখ ভিজে উঠল। মা, বাবা, আজ যদি তোমরা। রাত গভীর। ছোট্ট ঘরটার জানালা দিয়ে চাঁদের আলো এসে পড়েছে টেবিলের উপর। ফলাফলের কাগজটা এখনো সেখানে রাখা। আদিয়ান চুপচাপ বসে আছে। 6 মাস পর আজ কি যেন মনে তার পুরো সিম চালু করে। হঠাৎ তার ফোনে একটি অচেনা নম্বর থেকে কল এলো। মনে হচ্ছে অনেক দিন কেউ অধীর আগ্রহে ওর জন্য অপেক্ষা করছিল। কিন্তু ওর জন্য অপেক্ষা করার মতো তো এই পৃথিবীতে কেউ নেই। অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর অবশেষে ফোন রিসিভ করে আদিয়ান। হ্যালো। কয়েক সেকেন্ড নীরবতার পর উপাস থেকে ভেসে এলো একটি পরিচিত কণ্ঠ। ভাইয়া, তুমি? আদিয়ানের বুকটা হঠাৎ কেঁপে উঠল। মায়রা। আলহামদুলিল্লাহ, সত্যি তুমি? কথাটা বলেই মায়রার কণ্ঠ কেঁপে উঠল। মনে হলো সে কান্না আটকানোর চেষ্টা করছে। তুমি কেমন আছিস? আমি ভালো নেই ভাইয়া। তুমি চলে যাওয়ার পর বাড়িটা আর আগের মতো নেই। আদিয়ান কিছুক্ষণ চুপ করে রইল। তুমি কোথায় আছো? কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। জানিস, পড়াশোনা করছি, চাকরিও করছি। সত্যি? হ্যাঁ, আর আজ একটা ভালো খবর আছে। কি খবর?
বিশ্ববিদ্যালয়ের মেধা প্রতিযোগিতার বাছাই পরীক্ষায় প্রথম হয়েছি। ওপাশে কয়েকটা মুহূর্ত নীরবতা, তারপরে কান্না ভেজা কণ্ঠে মায়েরা বলল, আমি জানতাম তুমি পারবে ভাইয়া, আমি সবসময় জানতাম। আদিয়ানের চোখও ভিজে উঠল। ধন্যবাদ, তুই বিশ্বাস করেছিলি বলেই হয়তো আজও আমি ভাঙিনি। একবার বাড়ি ফিরে আসবে না? প্রশ্নটা শুনে আদিয়ানের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এখন না মায়েরা, এখনো অনেক কিছু প্রমাণ করার বাকি। বাবা তোমাকে খুঁজছেন। সত্যি? হ্যাঁ, তিনি মুখে কিছু বলেন না, কিন্তু আমি বুঝি তিনি অনুতপ্ত। কেন সেদিন তোমাকে নিজের সাথে নিয়ে গেল না এটা ভেবে। আদিয়ান দীর্ঘশ্বাস ফেলল। চাচ্চুকে আফসোস করতে নিষেধ করিস। আর একটা কথা, যেদিন সত্যি কিছু হতে পারবো সেদিনই নিজেই তাদের সামনে দাঁড়াবো। আমি সেই দিনের অপেক্ষায় থাকবো। দোয়া করিস আমার জন্য, আমি যেন জীবনে কিছু করে তোদের সামনে গিয়ে দাঁড়াতে পারি। আজকের পর তোমার সাথে যোগাযোগ করে পারবো না। এটা কার নাম্বার? কার ফোন থেকে কল দিয়েছিস তুই আমাকে? আমি নানুর বাড়িতে থাকি, এখান থেকেই পড়াশোনা করি। তোমার নম্বর আমার মুখস্থ ছিল। নানুর মোবাইল বারবার ফোন দিতাম তোমার সাথে একটু কথা বলার জন্য, কিন্তু প্রতিদিন ফোন বন্ধ বলতো। তবু হার মানিনি। আমার মন বলতো তোমার সাথে একদিন না একদিন কথা বলতে পারবো। আজ আমার সেই আশা পূর্ণ হলো। একটা কথা মন দিয়ে শোন, আমি তোকে একটা নম্বর দেব, ওটাতে ফোন দিলে তুই আমার সাথে কথা বলতে পারবি। আর মনে রাখবি, ওই নাম্বার কেন তুই ছাড়া কারো কাছে না যায়। যদি যায় তোর সাথে আমার সব যোগাযোগ বন্ধ হয়ে যাবে, আর কেউ যেন জানতে না পারে তোর সাথে আমার যোগাযোগ আছে। মনে থাকবে তো সে কথা? মনে থাকবে। কল শেষ হওয়ার পর অনেকক্ষণ নীরবে বসে রইল আদিয়ান। তার মানে আজ অদ্ভুত এক অনুভূতি। অনেক দিন পর পরিবারের কারো সঙ্গে কথা হয়েছে। পরদিন বিশ্ববিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশ। আন্তঃবিশ্ববিদ্যালয় মেধা প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের বিশেষ প্রশিক্ষণ শুরু হয়েছে। এই প্রতিযোগিতা শুধু তোমার নয়, পুরো বিশ্ববিদ্যালয়ের সম্মান জড়িত। আমি সর্বোচ্চ চেষ্টা করব স্যার। আমি চেষ্টা নয়, তোমার আত্মবিশ্বাস দেখতে চাই। আদিয়ান দৃঢ়ভাবে মাথা নাড়ল। প্রশিক্ষণ চলাকালীন একদিন বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে একটি সেমিনারের আয়োজন করা হলো। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেশের একজন খ্যাতনামা সেনা কর্মকর্তা। অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ পর অতিথি মঞ্চে উঠলেন। আপনাদের সামনে উপস্থিত আছেন ব্রিগেডিয়ার আরিফ হোসেন। নামটা শুনেই আদিয়ানের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। স্যার এখানে? ব্রিগেডিয়ার আরিফ মঞ্চে দাঁড়িয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দিতে শুরু করলেন। জীবনে সফল হতে চাইলে প্রথমে নিজের ওপর বিশ্বাস রাখতে শিখতে হবে। পুরো হলরুম নীরব। আমি এমন একজন তরুণকে চিনি যাকে একদিন সবাই অবহেলা করেছিল, কিন্তু সে হার মানেনি। আদিয়ানের বুকের ধুকপুকানি বেড়ে গেল। আজ সে প্রমাণ করছে মানুষের পরিচয় তার পরিস্থিতি নয়, তার অধ্যবসায়। বক্তৃতা শেষে শিক্ষার্থীরা দাঁড়িয়ে করতালি দিল, কিন্তু তখনও কেউ জানত না সেই তরুণটি আর কেউ নয়, আদিয়ান। অনুষ্ঠান শেষে হঠাৎ অধ্যাপক রহমান মাইক্রোফোন হাতে নিলেন। আজকের অনুষ্ঠানের শেষে আমাদের বিভাগের একজন কীর্তি শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হবে। সবাই কৌতূহলী হয়ে তাকালো। আন্তঃবিশ্ববিদ্যালয়ের মেধা প্রতিযোগিতার বাছাই পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন আদিয়ান রহমান। মুহূর্তের মধ্যে পুরো অডিটোরিয়াম করতালিতে মুখর হয়ে উঠল। ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে গেল আদিয়ান, কিন্তু মঞ্চে উঠে সে অবাক হয়ে গেল, কারণ সম্মাননা স্মারকটি তার হাতে তুলে দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন ব্রিগেডিয়ার আরিফ। আমি বলেছিলাম না, এটা শুধু শুরু। আদিয়ানের চোখ ভিজে উঠল। জি স্যার। আরো অনেক দূর যেতে হবে তোমাকে। নিচে বসে থাকা শিক্ষার্থীরা বিস্ময়ে তাকিয়ে আছে। তারা প্রথমবার বুঝতে পারল যে ছেলেটিকে তারা একদিন পোশাক দেখে বিচার করেছিল, তার পেছনে লুকিয়ে আছে এক অসাধারণ সংগ্রামের গল্প। দিনগুলো দ্রুত কেটে যেতে লাগলো। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সেমিস্টার যেন আদিয়ানের জীবনের নতুন এক যুদ্ধক্ষেত্র। সকালে ক্লাস, বিকেলে লাইব্রেরি, রাতে অফিসের চাকরি। ঘুমের সময় কমলেও স্বপ্নের শক্তি একটুও কমেনি। একদিন অফিসে কাজ করার সময়
হঠাৎ কামাল সাহেব তাকে ডাকলেন। আদিয়ান, তোমার চেহারা তো ক্লান্ত কেন? কিছু না স্যার, সামনের সেমিস্টার ফাইনাল, একটু বেশি পড়তে হচ্ছে। এভাবে দিনে পড়াশোনা করে রাত জেগে কাজ করতে কষ্ট হয় না? হয়তো, তবে স্বপ্ন যখন বড় দেখেছি কষ্টটাও বেশি করতে হবে। শরীর ক্লান্ত হতে পারে, কিন্তু স্বপ্ন ক্লান্ত হয় না। কামাল সাহেব মুগ্ধ হয়ে ছেলেটার দিকে তাকিয়ে রইলেন। তারপরে আদিয়ানের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আগেও বলেছি, আজকেও বলছি, কোনো প্রকার কোনো সমস্যা হলে আমাকে জানাবে। কামাল সাহেবের কথায় আদিয়ান মাথা নেড়ে বোঝায় সে বলবে। সময় মোটামুটি ভালোই চলছিল। কাজ, ভার্সিটি আর মায়েরার সাথে কথা, ভালোই সময় কাটায়। কিন্তু দ্বিতীয় বর্ষে ওঠার পর নতুন বিপদ সামনে এলো। অফিসের মালিকানার পরিবর্তন হয়, অনেক কর্মচারীর চাকরি চলে গেল। একদিন কামাল সাহেব ভারী মুখে আদিয়ানের সামনে এসে দাঁড়ালেন। একটা খারাপ খবর আছে। কি হয়েছে স্যার? নতুন কর্তৃপক্ষ রাতের শিফট বন্ধ করে দিচ্ছে, আর অনেক কর্মচারী চাকরি হারাচ্ছে। সেখানে তোমার নামও আসতে পারে। কথাটা শুনে আদিয়ানের বুক ধক করে উঠল, কারণ চাকরিটাই ছিল তার একমাত্র আয়ের উৎস। আমি খুব চেষ্টা করেছি তোমার চাকরিটা বাঁচানোর জন্য। আপনি দুশ্চিন্তা করবেন না স্যার, এটা চলে গেলে আল্লাহ নিশ্চয়ই অন্য ব্যবস্থা করবেন। নিজের কষ্ট লুকিয়ে মুখে হাসি রাখল সে, কিন্তু সেদিন রাতে ঘরে ফিরে দীর্ঘ সময় সিজদায় কাঁদল। হ্যাঁ আল্লাহ, তুমি এতদূর এনেছো, বাকিটাও তোমার ওপর ছেড়ে দিলাম। কয়েকদিন পরেই বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে একটি বিজ্ঞপ্তি দেখতে পেল আদিয়ান। মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি। সে আবেদন করল। কয়েক সপ্তাহ পর ফলাফল প্রকাশ হলো। শত শত আবেদনকারীর মধ্যে প্রথম স্থান অধিকার করে বৃত্তি পেল আদিয়ান। আর ভার্সিটি থেকে তার পড়াশোনার খরচ সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে। অভিনন্দন। আলহামদুলিল্লাহ। তোমার মতো শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের গর্ব। সবচেয়ে ভালো খবর এই যে আদিয়ানকে ওই চাকরিটা ছাড়তে হয়নি। কামাল সাহেব অনেক বলে কয়ে ওর ওই চাকরি রেখে। আদিয়ান মাঝে মাঝে ভেবে পায় না ব্রিগেডিয়ার আরিফ ও এই কামাল সাহেবের অবদানের ঋণ সে কীভাবে শোধ করবে। এসবের মাঝেই হঠাৎ একদিন খবর এলো ব্রিগেডিয়ার আরিফ বিদেশে শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন। আদিয়ান দ্রুত তার সঙ্গে দেখা করতে গেল। স্যার, আপনি চলে যাচ্ছেন? কিছুদিনের জন্য। আপনি না থাকলে আমি কি সবসময় তোমার পাশে থাকতে পারবো? আদিয়ান চুপ করে গেল। আমি তোমাকে পথ দেখিয়েছি, এখন পথ চলার দায়িত্ব তোমার। জি স্যার। আর একটা কথা মনে রেখো, মানুষ তখনই বড় হয় যখন একা দাঁড়াতে শেখে। বিদায় মুহূর্তে দুজনের চোখই ভিজে উঠল। এই মানুষটাই তো প্রথম আদিয়ানকে বিশ্বাস করেছিল। ওর মধ্যে আত্মবিশ্বাসের বীজ গেঁথেছিল যে আদিয়ান জীবনে কিছু করতে পারবে। আজ সেই মানুষটাই ওর থেকে দূরে চলে যাচ্ছে। কষ্ট তো হবেই। সময়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ে আদিয়ানের পরিচয় বদলে যেতে লাগলো। যে ছেলেটিকে একদিন সবাই নিয়ে হাসাহাসি করত, আজ তার কাছেই সাহায্য নিতে আসে অনেক শিক্ষার্থী। একদিন সেই ছাত্র লজ্জিত মুখে তার সামনে এসে দাঁড়ালো। আদিয়ান, একটা কথা বলবো? বলো। আমাদের ক্ষমা করে দিও। আদিয়ান মৃদু হাসলো। পুরনো কথা মনে রাখলে সামনে এগোনো যায় না। তুমি সত্যি অন্যরকম। না, শুধু চেষ্টা করি মানুষ হতে। চতুর্থ বর্ষে ওঠার পর পড়াশোনার চাপ আরও বেড়ে গেল। সামনে শেষ বর্ষের পরীক্ষা। পুরো বিশ্ববিদ্যালয় জীবনকে প্রমাণ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এদিকে মায়েরার সঙ্গে আদিয়ানের যোগাযোগও নিয়মিত হচ্ছে, তবে তাদের কথোপকথন এখনও গোপন। পরিবারের অন্য কেউ এখনও জানে না এই ব্যাপারে। মায়েরা এখন 18 বছরের যুবতী, তবে মায়েরা ইদানিং খেয়াল করেছে আগের মতো আদিয়ান ভাই ভাই মনে হয় না। অন্যরকম একটা অনুভূতি কাজ করে, কিন্তু আদিয়ানকে কখনো সেই অনুভূতির কথা জানায়নি। যদি আদিয়ান তার সাথে যোগাযোগ করা বন্ধ করে দেয় সেই ভয়ে। ক্লাস শেষ করে বাসায় এসে বই নিয়ে পড়ার টেবিলে বসে আছে আদিয়ান। রাতে আবার কাজে যেতে হবে, তার আগেই পড়া শেষ করতে হবে। ঠিক তখনই ফোন বেজে উঠল।
স্ক্রিনে ভেসে উঠল মায়রা। আদিয়ানের মুখে অজান্তেই একটি হাসি ফুটে উঠল। আসসালামু আলাইকুম পাগলি। ওয়ালাইকুম আসসালাম। আমাকে পাগড়ি বলবে না, তাহলে কি বলবো? সুন্দরী বলবা। আচ্ছা, তোকে সুন্দরী বলবো। বল, কেমন আছিস? আমি ভালো আছি, কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি আবার নিজেকে খুব বেশি কষ্ট দিচ্ছ। কষ্ট না, স্বপ্ন পূরণের দাম দিচ্ছি। তুমি সব সময় এমন কথা বলো কেন? কারণ সত্যিটা এটাই। কয়েক মুহূর্ত নীরবতা নেমে এলো। জানো, মাঝে মাঝে খুব ইচ্ছে করে তোমাকে সামনে থেকে দেখি। একদিন দেখবি। কবে? যেদিন আমি এমন কিছু হতে পারবো, যেদিন আমার পরিচয় দিতে কারোর সামনে মাথা নিচু করতে হবে না। আমার কাছে তো তুমি আগেই অনেক বড়। কথাটা শুনে আদিয়ান কিছুক্ষণ চুপ করে রইল। তারপরে ধীরে ধীরে বলল, সবাই যদি তোর মতো ভাবতো। সবাইকে নিয়ে ভাবার দরকার নেই, তুমি শুধু এগিয়ে যাও। আমি সব সময় তোমার জন্য দোয়া করি। আর আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি যেন তোর মুখের হাসিটা কখনো না হারায়। ফোনের এই দুই প্রান্তেই তখন নীরবতা, কিন্তু সেই নীরবতার মধ্যেও ছিল এক অদৃশ্য ভালোবাসা, এক ভাই বোনের অটুট বন্ধন। শোনো, হুম। যেদিন তুমি সত্যিই বড় কিছু হবে সেদিন সবার আগে আমাকে জানাবে। ইনশাআল্লাহ। প্রমিস? প্রমিস। কল শেষ হওয়ার পরেও অনেকক্ষণ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল আদিয়ান। জীবনের কঠিন পথ চলায় মায়রার বিশ্বাস যেন তাকে নতুন শক্তি দেয়। মায়রার এই বিশ্বাস উৎসাহে তাকে মায়রার প্রেমে পড়তে বাধ্য করেছে, ভালোবাসতে বাধ্য করেছে। তবে এখন কিছু বলবে না। যেদিন সে সত্যি সত্যিই কিছু করতে পারবে, তাহলেই মায়রাকে নিজের জীবন সঙ্গী বানিয়ে নিজের কাছে নিয়ে আসবে। অবশেষে শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হলো। 4 বছরের সংগ্রাম, অপমান, কষ্ট আর অগণিত নির্ঘুম রাতের হিসাব যেন এই পরীক্ষার খাতায় লেখা হচ্ছে। এটাই শেষ ধাপ। কয়েক মাস পর ফলাফল প্রকাশের দিন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপচে পড়া ভিড়, সবাই ফলাফলের জন্য অপেক্ষা করছে। হঠাৎ একজন চিৎকার করে উঠল, আদিয়ান, তোমার নাম? ভিড় সরিয়ে সামনে এগিয়ে গেল সে। তারপর স্থির হয়ে গেল। নোটিশ বোর্ডে বড় বড় অক্ষরে লেখা, বিভাগে প্রথম স্থান অর্জনকারী আদিয়ান রহমান। চারপাশে করতালির শব্দ ছড়িয়ে পড়ল। অধ্যাপক রহমান এসে তার হাত শক্ত করে ধরলেন। আমি গর্বিত। আদিয়ানের চোখ ভিজে উঠল। 4 বছর আগে যে ছেলেটাকে অপদার্থ বলে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, আজ সেই ছেলেটি বিভাগের সেরা শিক্ষার্থী। সেদিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মাঠে একা দাঁড়িয়েছিল আদিয়ান। আকাশে সূর্য ডুবে যাচ্ছে। তার চোখের সামনে ভেসে উঠছে অতীতের সব স্মৃতি, রাস্তায় কাটানো রাত, অপমান, ক্ষুধা, কান্না, সংগ্রাম আর কিছু মহান মানুষের ভালোবাসা। ঠিক তখন তার ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল একটি নাম, ব্রিগেডিয়ার আরিফ স্যার। আদিয়ানের মুখে হাসি ফুটে উঠল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম মিস্টার ফার্স্ট ক্লাস ফার্স্ট। আদিয়ান অবাক হয়ে গেল। আপনি জানেন? তোমার খবর আমার আগে কে জানবে? দুজনেই হেসে উঠল। এবার প্রস্তুত হও। কিসের জন্য স্যার? তোমার জীবনের সবচেয়ে বড় স্বপ্নের জন্য। আদিয়ানের বুক ধক করে উঠল। স্বপ্ন? বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার হওয়ার স্বপ্ন। কথাটা শুনে আদিয়ানের চোখে নতুন আগুন জ্বলে উঠল। 4 বছরের যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু তার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ এখনো শুরুই হয়নি। তবে তার এই সাফল্যে কথা এখনো দুজনকে জানানো বাকি। আদিয়ান ফোন হাতে নিয়েই প্রথমেই ফোন দেয় কামাল সাহেবকে। জানায় সে পুরো বিভাগে প্রথম স্থান অধিকার করেছে। কামাল সাহেব অনেক খুশি হয়েছে, তার জন্য অনেক দোয়া করে। তারপরে ফোন দেয় তার সবচেয়ে ভালোবাসার মানুষ মায়রাকে। ফোন দেওয়ার সাথে সাথেই মায়রা ফোন রিসিভ করে। বিশ্ববিদ্যালয়ের মাঠে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল আদিয়ান। জীবনের একটি বড় অধ্যায় শেষ হয়েছে আজ। বিভাগের প্রথম স্থান অর্জন করা সহজ ছিল না। এর পেছনে ছিল বছরের পর বছর সংগ্রাম, ত্যাগ আর নির্ঘুম রাত।
কামাল সাহেবের সঙ্গে কথা শেষ করেই সে ফোনের কন্ট্যাক্ট লিস্ট খুলল। কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে কল দিল মায়েরাকে। ফোনটি একবার রিং হতেই ওপাশ থেকে রিসিভ হয়ে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত তাড়াতাড়ি ফোন ধরলি? তোমার ফোনের জন্যই তো অপেক্ষা করছিলাম। বলো কি খবর? আদিয়ানের ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। একটা সুখবর আছে। আমি জানতাম, তাড়াতাড়ি বলো। আমি বিভাগের প্রথম হয়েছি। কয়েক সেকেন্ড কোনো শব্দ শোনা গেল না। তারপরে হঠাৎ ওপাশ থেকে কান্না মিশ্রিত হাসির শব্দ ভেসে এলো। আলহামদুলিল্লাহ, আমি জানতাম তুমি পারবে, আমি জানতাম। এত খুশি হচ্ছিস কেন? কারণ তুমি শুধু নিজের জন্য যেতনি, তুমি প্রমাণ করেছো মানুষকে কখনো অবহেলা করা উচিত না। মায়ার কণ্ঠে গর্ব স্পষ্ট। আজ যদি সবাই তোমাকে দেখতে পেত। আল্লাহর রহমত আর কিছু ভালো মানুষের দোয়া। কিছুক্ষণ দুজনেই নীরব রইল। অনেক দিন হলো বাড়ির খবর জিজ্ঞেস করা হয়নি। সবাই কেমন আছে? প্রশ্নটা শুনে মায়েরার কণ্ঠ হঠাৎ ভারী হয়ে গেল। সত্যি শুনতে চাও? হ্যাঁ। বাড়ির অবস্থা ভালো না ভাইয়া। কেন, কি হয়েছে? চাচুর ব্যবসায় অনেক ক্ষতি হয়েছে, ঋণের চাপও অনেক বেড়েছে। শুনেছি আর কয়েকদিনের মধ্যে কিছু সম্পত্তি নিলামে উঠতে পারে। কথাটা শুনে আদিয়ানের মুখের হাসি মিলিয়ে গেল। এত খারাপ অবস্থা? বাইরে কাউকে বুঝতে দেয় না, কিন্তু আমি জানি তিনি খুব ভেঙে পড়েছেন। আদিয়ান দীর্ঘশ্বাস ফেলল। অতীতের অনেক কষ্ট থাকলেও মানুষটার জন্য খারাপ লাগলো তার। আর রাহাত? ওর কথা আর বলো না, সারাদিন নেশা করে পড়ে থাকে, নিজের জীবনটাও নষ্ট করেছে, পরিবারের শান্তিটাও। আদিয়ান চোখ বন্ধ করল। একসময় যে ছেলেটা তাকে অপমান করত, আজ সে নিজেই নিজের জীবন ধ্বংসের পথে হাঁটছে। তানে আর কোনো খবর? না, 3 বছর আগে যে ছেলেটার সঙ্গে চলে গিয়েছিল, তারপর আর কোনো খবর পাওয়া যায়নি। অনেক খোঁজ করা হয়েছে, কিন্তু কিছুই জানা যায়নি। চারপাশে যেন হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। আদিয়ানের মনে পড়ে গেল অতীতের অসংখ্য ঘটনা, অপমান, অবহেলা, তুচ্ছতাচ্ছিল্য সব কিছু। কিন্তু আশ্চর্যের বিষয়, তার মনে কোনো প্রতিশোধের অনুভূতি নেই, শুধু এক ধরনের বিষণ্ণতা। আল্লাহ সবাইকে হেদায়েত দেন। তুমি কি এখন বাড়ি ফিরবে? প্রশ্নটা শুনে কিছুক্ষণ চুপ করে রইল আদিয়ান। তারপরে দৃঢ় কণ্ঠে বলল, না। কেন? কারণ আমার পথ এখনো শেষ হয়নি। তাহলে এখন কি করবে? আদিয়ানের চোখে নতুন দৃঢ়তা ফুটে উঠল। আমি বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার পদে আবেদন করব। সত্যি? হ্যাঁ, এটাই আমার স্বপ্ন। তুমি সত্যি পারবে? দোয়া করিস, সামনের পথটা সহজ হবে না। আমি সব সময় তোমার জন্য দোয়া করি। আর আমি সব সময় চাই তুই ভালো থাকিস। ফোনের দুই প্রান্তেই নীরবতা নেমে এলো, কিন্তু সেই নীরবতার মধ্যেও ছিল বিশ্বাস। কল শেষ হওয়ার পর আদিয়ান ধীরে ধীরে আকাশের দিকে তাকালো। তার সামনে এখন নতুন লক্ষ্য, নতুন যুদ্ধ, নতুন স্বপ্ন। সে মুঠোফোনটা শক্ত করে ধরে মনে মনে বলল, একদিন আমি সেনাবাহিনীর অফিসার হব ইনশাল্লাহ, আর সেদিন আমার পরিচয় হবে আমার যোগ্যতা। পশ্চিম আকাশে সূর্যের শেষ আলো মিলিয়ে যাচ্ছিল, আর সেই আলোয় দাঁড়িয়ে নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করার প্রস্তুতি নিচ্ছিল আদিয়ান। বিশ্ববিদ্যালয়ের মাঠে দাঁড়িয়ে করা সেই প্রতিজ্ঞার পর থেকে আদিয়ানের জীবনে শুরু হলো নতুন যুদ্ধের প্রস্তুতি। প্রতিদিন ভোর 5টায় ঘুম থেকে উঠত সে। শহরের ফাঁকা রাস্তায় কয়েক কিলোমিটার দৌড়, পুশ আপ, সিট আপ, আবার পড়াশোনা। কারণ সেনাবাহিনীর অফিসার হওয়ার জন্য খুব শক্তিশালী শরীর নয়, তীক্ষ্ণ মেধাও দরকার। তুমি কি মানুষ নাকি মেশিন? স্বপ্নের পেছনে দৌড়ালে ক্লান্তি অনুভব করার সময় পাওয়া যায় না স্যার। কয়েক মাস পর বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। আবেদনপত্র জমা দেওয়ার সময় আদিয়ানের হাত সামান্য কেঁপে উঠল। হে আল্লাহ, এত দূর এনেছো, বাকিটাও তোমার হাতে। শুরু হলো বাছাই পরীক্ষা, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, বুদ্ধিমত্তা মূল্যায়ন, শারীরিক সক্ষমতা পরীক্ষা। একের পর এক ধাপ পেরিয়ে যাচ্ছিল আদিয়ান। তুমি সেনাবাহিনীতে যোগ দিতে চাও কেন? দেশের সেবা করতে চাই, আর প্রমাণ করতে চাই মানুষের অতীত নয়, তার কর্মই তার পরিচয়।
কর্মকর্তার চোখে প্রশংসার ঝিলিক ফুটে উঠল। অবশেষে ফলাফলের প্রকাশের দিন এলো। হাজারো প্রার্থীর মধ্যে নির্বাচিতদের তালিকায় নিজের নাম দেখে কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইল আদিয়ান। তারপরে ধীরে ধীরে চোখ বন্ধ করে বলল, আলহামদুলিল্লাহ। শুরু হলো বাংলাদেশ মিলিটারি একাডেমিতে তার ক্যাডেট জীবন। প্রথম দিন থেকেই বুঝে গেল বিশ্ববিদ্যালয়ের সংগ্রাম ছিল শুধু প্রস্তুতি, এখানে প্রতিটি মুহূর্তই পরীক্ষা। তোমরা এখানে আর সাধারণ মানুষ নও, তোমরা ভবিষ্যতের অফিসার। ভোরের প্যারেড, অস্ত্র প্রশিক্ষণ, প্র্যাকটিক্যাল অনুশীলন, কঠোর শৃঙ্খলা, দিনের পর দিন চলতে লাগলো কঠিন পরিশ্রম, প্রশিক্ষণ। অনেক ক্যাডেট মাঝপথে ভেঙে পড়ছিল, কিন্তু আদিয়ানের মনে বারবার ভেসে উঠত রাস্তায় কাটানো সেই রাতের স্মৃতি। আমি এত দূরে এসে হার মানব না। 2 বছরের কঠোর প্রশিক্ষণের পর এলো সেই কাঙ্ক্ষিত দিন, কমিশনিং প্যারেড। পুরো প্যারেড গ্রাউন্ড গর্বে মুখর। সামরিক ব্র্যান্ডের সুরে নতুন অফিসারেরা মার্চ করছে। প্যারেড গ্রাউন্ডের ভিআইপি গ্যালারিতে বসে আছেন ব্রিগেডিয়ার আরিফ, তার চোখেও আজ গর্বের ছাপ। অনুষ্ঠানের শেষে আদিয়ানের কাঁধে সেকেন্ড লেফটেন্যান্টের র্যাঙ্ক পরিয়ে দেওয়া হলো। অভিনন্দন অফিসার। সব আপনার দোয়া স্যার। না, এটা তোমার পরিশ্রমের ফল। কিন্তু আদিয়ানের স্বপ্ন এখানেই শেষ নয়। কয়েক মাস ইউনিটে দায়িত্ব পালনের পর সে স্বেচ্ছায় আবেদন করল দেশের অন্যতম কঠিন সামরিক প্রশিক্ষণ কমান্ডো কোর্সে অংশ নেওয়ার জন্য। তুমি জানো এটা কত কঠিন? জানি। অনেকেই শেষ করতে পারে না। আমি চেষ্টা না করে হার মানতে শিখে দিই। শুরু হলো কমান্ডো প্রশিক্ষণ। দুর্গম পাহাড়, ঘন জঙ্গল, দীর্ঘ পথ, মার্চ, স্বল্প খাবার, নিদ্রাহীন রাত, কঠোর মানসিক ও শারীরিক পরীক্ষা। প্রতিটি দিন যেন যুদ্ধ। কমান্ডো হতে চাইলে শরীরের আগে মনকে শক্ত করতে হবে। একদিন টানা কয়েক ঘন্টা কঠিন অনুশীলনের পর অনেকেই ক্লান্ত হয়ে বসে পড়ল, কিন্তু আদিয়ান দাঁড়িয়ে রইল। তার চোখে ছিল সেই পুরনো আগুন, যেই আগুন একদিন অপমানকে শক্তিতে পরিণত করেছিল। দীর্ঘ ও কঠোর প্রশিক্ষণের শেষে এলো চূড়ান্ত মূল্যায়নের দিন। ফলাফল ঘোষণার সময় পুরো মাঠ নিস্তব্ধ। সফলভাবে কমান্ডো কোর্স সম্পন্ন করেছে। কয়েকটি নামের পর উচ্চারিত হলো, সেকেন্ড লেফটেন্যান্ট আদিয়ান রহমান। মুহূর্তের মধ্যে করতালিতেই মুখর হয়ে উঠল চারিপাশ। বহু বছরের সংগ্রাম, অপমান আর ত্যাগের পর আজ সে শুধু একজন অফিসার নয়, একজন কমান্ডো অফিসার। হে আল্লাহ, তুমি আমাকে রাস্তায় ফেলে রাখোনি, তুমি আমাকে দাঁড়ানোর শক্তি দিয়েছ। দূরে আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসল আদিয়ান, কিন্তু সে জানত তার জীবনের সবচেয়ে বড় অধ্যায় এখনও শুরু হয়নি। কারণ বহু বছর পর তাকে ফিরতে হবে সেই শহরে, সেই পরিবারের সামনে যারা একদিন তাকে অবহেলা করেছিল। কমান্ডো কোর্স সফলভাবে শেষ করার পর কয়েক মাস কেটে গেছে। এরই মধ্যে আদিয়ানের কর্মদক্ষতা, নেতৃত্ব এবং সাহসিকতার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এসেছে তার নাম। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও অংশগ্রহণ করেছে সে। দেশের বাইরে বাংলাদেশের পতাকা বুকে নিয়ে দায়িত্ব পালন করেছে গর্বের সঙ্গে। এক সন্ধ্যায় নিজের অফিস কক্ষে বসে কিছু ফাইল দেখছিল আদিয়ান। হঠাৎ তার দৃষ্টি জানালার বাইরে চলে গেল। অনেক বছর হয়ে গেল, এবার ফিরে যাওয়ার সময় হয়েছে। সেই শহরে, সেই মানুষগুলোর সামনে যারা একদিন তাকে অপদার্থ বলেছিল, কিন্তু আজ তার মনে কোনো রাগ নেই, কোনো প্রতিশোধও নেই। সে শুধু প্রমাণ করতে চায় মানুষকে তার খারাপ সময় দেখে বিচার করা যায় না। পরদিন ছুটির আবেদন জমা দিল আদিয়ান। কোথায় যাচ্ছ? নিজের অতীতের সঙ্গে দেখা করতে। সেদিন রাতেই ফোন করলো মায়েরাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সুন্দরী। এত বছর পরও আদিয়ানের মুখে এই ডাক শুনলে মায়েরার অজান্তেই হাসি ফুটে ওঠে। আজ এত রাতে কেন? একটা কথা বলতে। কি কথা? আমাকে একটা বিশেষ মিশনে যেতে হবে। কথাটা শুনেই মায়েরার মুখের হাসি মিলিয়ে গেল। কোথায়? সব বলা যাবে না। কতদিন যোগাযোগ হবে না?
হয়তো কয়েকদিন। ওপাশে কিছুক্ষণ নীরবতা। নিজের খেয়াল রাখবে। ইনশাল্লাহ। আমাকে ভুলে যেও না। তুই কি এমন কেউ যাকে ভুলে যাওয়া যায়? মায়েরা চোখ ভিজে উঠল। ফিরে এসো, আমি অপেক্ষা করব। আমি ফিরবো, খুব শীঘ্রই ফিরবো। কিন্তু মায়েরা জানতো না এটা কোনো সামরিক মিশন নয়। আদিয়ান তাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, কারণ এবার সে ফিরবে নিজের শহরে, ফিরবে নিজের পরিচয় নিয়ে, ফিরবে মাথা উঁচু করে। পরের দিন ভোরের প্রথম আলো ফুটতে শুরু করেছে। একটি কালো সামরিক গাড়ি ধীরে ধীরে প্রবেশ করলো সেই পরিচিত শহরে। গাড়ির জানালার পাশে বসে আছে আদিয়ান। তার কাঁধে ঝলমল করছে অফিসারের র্যাঙ্ক, বুকের উপরে সারিবদ্ধ পদক, চোখে দৃঢ়তা, কিন্তু হৃদয়ের গভীরে অদ্ভুত এক অনুভূতি। বহু বছর আগে এই শহর থেকেই তাকে বেরিয়ে যেতে হয়েছিল অপমান নিয়ে। আজ সে ফিরছে সম্মান নিয়ে। গাড়িটি শহরের ভেতর দিয়ে এগিয়ে চলল। প্রতিটি রাস্তা, প্রতিটি মোড়, প্রতিটি স্মৃতি সব যেন তাকে অতীতের কথা মনে করিয়ে দিচ্ছে। আমি ফিরে এসেছি। কিন্তু এবার আর সেই অসহায় ছেলেটি হিসাবে নয়। এবার সে ফিরেছে একজন সম্মানিত সেনা কর্মকর্তা হিসাবে। আর আজ তার সামনে আছে দুটি গুরুত্বপূর্ণ কাজ। যারা একদিন তাকে অপদার্থ বলেছিল, তাদের সামনে দাঁড়িয়ে প্রমাণ করা যে সে কোনো অপদার্থ ছিল না। দ্বিতীয়, মহিম রহমানের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে তার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে চাওয়া, মায়েরাকে। গাড়িটি ধীরে ধীরে রহমান ভিলার রাস্তার দিকে মোড় নিল। আর ঠিক তখনই আদিয়ানের বুকের ভেতর ধুকপুকানি একটু বেড়ে গেল, কারণ বহু বছরের অপেক্ষার অবসান হতে চলেছে। রহমান ভিলার সামনে এসে থামলো কালো সামরিক গাড়িটি, কিন্তু গাড়ি থেকে নামার পর আদিয়ান থমকে দাঁড়িয়ে গেল। তার সামনে সেই বিশাল বাড়িটা নেই, যে বাড়ির প্রতিটি ইটের সঙ্গে জড়িয়েছিল তার শৈশবের স্মৃতি। সেই বাড়ির জায়গায় এখন দাঁড়িয়ে আছে একটি বহুতল বাণিজ্যিক ভবন। আদিয়ান কয়েক সেকেন্ড নিশ্চুপ দাঁড়িয়ে রইল। এখানে আমাদের বাড়ি ছিল। ঠিক তখন রাস্তার পাশের একটি চায়ের দোকান থেকে একজন বৃদ্ধ এগিয়ে এলেন। আপনি কি কাউকে খুঁজছেন বাবা? জি, রহমান পরিবারের বাড়িটা কোথায় গেছে বলতে পারেন? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন। আপনি হয়তো অনেক দিন পর এসেছেন। জি। অনেক বছর আগেই বাড়িটা নিলামে উঠে যায়। ঋণের চাপ সামালতে পারেনি তারা। এখন শহরের শেষ প্রান্তে একটা ছোট ভাড়া বাসায় থাকে। কথাটা শুনে আদিয়ানের বুকটা কেঁপে উঠল। যাদের উপরে একসময় অভিমান ছিল, তাদের জন্যই আজ তার বুকের ভেতরে কষ্ট হচ্ছে, কারণ সব কিছুর পরেও তারা তার বাবা মা। কিছুক্ষণ পর সেই ঠিকানা নিয়ে গাড়িতে উঠে বসল আদিয়ান। প্রায় আধ ঘন্টা পর গাড়িটি একটি সাধারণ এলাকার সামনে এসে থামল। ছোট্ট একটি একতলা বাড়ি, দেয়ালের রং উঠে গেছে, ছাদের এক পাশ ভাঙা, দরজার সামনে কয়েকটি পুরনো টব। এই দৃশ্য দেখে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। একসময় এরা শহরের অন্যতম প্রভাবশালী পরিবার ছিল। ধীরে ধীরে দরজার সামনে এগিয়ে গেল আদিয়ান। তার হাত কাঁপছিল। অনেক বছরের অপেক্ষার পর এই দরজার ওপাশে রয়েছে তার পরিবার। টক টক। ভেতর থেকে দরজা খুললেন একজন মধ্যবয়স্ক নারী। তার গায়ে আগের মতো সেই সাজসজ্জা নেই। নরম সুতির শাড়ি আর এলোমেলো চুল। এমন বেশে আদিয়ান তার মাকে আগে কখনো দেখেছে বলে মনে হয় না। শারমিন রহমান মুহূর্তেই স্থির হয়ে গেলেন। তার হাত থেকে পানির গ্লাস পড়ে ভেঙে গেল। আদিয়ান? আদিয়ান কিছু বলার আগে মহিলা কান্নায় ভেঙে পড়লেন। আমার ছেলেকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদতে লাগলেন তিনি। বহু বছরের জমে থাকা অপরাধবোধ, অনুশোচনা আর মমতা যেন একসঙ্গে বেরিয়ে এলো। কান্নার শব্দ শুনে ভেতর থেকে বেরিয়ে এলেন তার বাবা, কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে থাকা সামরিক পোশাক পরা যুবকটিকে দেখে তিনি প্রথমে চিনতেই পারলেন না। কয়েক সেকেন্ড পর তার চোখ বড় হয়ে গেল। আদিয়ান? তার কণ্ঠ কেঁপে উঠল। তুই ফিরে এসেছিস? জি বাবা। পরের মুহূর্তেই মানুষটা এগিয়ে এসে ছেলেকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন। আমাকে ক্ষমা করে দে বাবা, আমি তোকে চিনতে পারিনি, আমি তোর মূল্য বুঝিনি।
তোকে ছোটবেলা থেকে শুধু অবহেলা করে একটু ভালোবাসা দেইনি। তার কণ্ঠ ভেঙে যাচ্ছিল। প্রতিদিন আফসোস করছি, প্রতিদিন তোর ওপর করা অন্যায়ের জন্য আজ আমাদের এই অবস্থা। আদিয়ানের চোখও ভিজে উঠল। চোখের পানি মুছতে মুছতে বলল, মা, তুমি আমাকে সবসময় অপদার্থ বলতে না। আমি প্রমাণ করেছি আমি অপদার্থ না। এখন আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন কমান্ডো অফিসার। আমাদের কিছু বলার মুখ নেই বাবা, সব শেষ হয়ে গিয়েছে, পারলে আমাদের মাফ করে দিস। অতীত নিয়ে আর ভাববেন না তোমরা। আমি ফিরে এসেছি, সব কিছু ঠিক করে দেব। মোফাজ্জল রহমান ও শারমিন রহমান অবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে আছে আর ভাবছে যে ছেলেকে শুধুই অবহেলা করে গিয়েছে, সে ছেলেই এখন তাদের পাশে এসে দাঁড়িয়েছে। কিছুক্ষণ পর সবাই বসার ঘরে বসল। চারপাশে সাধারণ আসবাবপত্র, কিন্তু বহু বছর পর পরিবারের সঙ্গে একসঙ্গে বসে থাকার অনুভূতিটাই ছিল সবচেয়ে মূল্যবান। রাহাত কোথায়? প্রশ্নটা শুনে সবাই চুপ হয়ে গেল। বাবা মাথা নিচু করলেন। ওর অবস্থা ভালো না। খারাপ সঙ্গ আর নেশা ওকে শেষ করে দিয়েছে। আর জানিস, এই দিন ওই ফোনটা রাহাত সরিয়ে রেখেছিল তোকে ফাঁসানোর জন্য। কারণ ছিল তুই নাকি একদিন ওকে সিগারেট খেতে দেখে ফেলেছিলি। তুই সেই কথা না বললেও আমাদের বললে আমরা বিশ্বাস না করি, তাই এই কাজ করেছে। কিছুক্ষণ নীরব রইল আদিয়ান। সেসব নিয়ে ভাবল না। ভাগ্যিস সেদিন রাহাতে এই কাজ করেছিল, নয়তো আজ সে এই পর্যায়ে এসে দাঁড়াতে পারত না। সেসব মাথা থেকে ঝেড়ে ফেলে দিত। তারপর দৃঢ় কণ্ঠে বলল, চিন্তা করো না, আমি ওকে দেশের ভালো একটা রিহ্যাব সেন্টারে পাঠাবো। সত্যি? জি, ওকে আমি ছেড়ে দেব না। মায়ের চোখ আবার ভিজে উঠল। আর তানিয়ার কোনো খবর? না বাবা। আমি খোঁজ শুরু করব। এত কিছুর পরও আমাদের জন্য করবি? আপনারা আমার পরিবারকে ছেড়ে যাওয়া যায় না। কথাটা শুনে ঘর জুড়ে নীরবতা নেমে এলো। কারণ যাকে একদিন অবহেলা করা হয়েছিল, সেই আজ সবার পাশে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর আদিয়ান উঠে দাঁড়ালো। একটা কথা। বল। আপনারা আর এখানে থাকবেন না। মানে? আমি ব্যবস্থা করেছি, এখন থেকে আপনারা আমার সঙ্গে থাকবেন। কিন্তু? আর কোনো কিন্তু নয়, অনেক কষ্ট করেছেন, এবার দায়িত্ব আমার। তার বাবা মা আর নিজেদের চোখের পানি আটকে রাখতে পারলেন না। সেদিন বিকালে বাবা মাকে নিয়ে আদিয়ান রওনা দিল মাহিম রহমানের বাড়ির উদ্দেশ্যে। অনেক বছর আগে যে মানুষটা তাকে খুঁজছিলেন, আজ তার সঙ্গেও দেখা করা দরকার। বাড়ির কলিং বেল চাপতেই দরজা খুললেন মাহিম রহমান। চুলে পাক ধরেছে, মুখে ক্লান্তির ছাপ। তিনি প্রথমে অফিসারের ইউনিফর্ম পরা যুবকটিকে চিনতে পারলেন না। জি, কাকে চাই? আদিয়ান মৃদু হাসল। চাচ্চু কেমন আছেন? শব্দটা শুনেই মাহিম রহমান কেঁপে উঠলেন, চোখ বড় হয়ে গেল। আদিয়ান? জি চাচ্চু। পরের মুহূর্তেই তিনি ছুটে এসে আদিয়ানকে জড়িয়ে ধরলেন। আর পেছনে দাঁড়িয়ে থাকা মোফাজ্জল রহমান ও শারমিন রহমানকে দেখে মুখ ঘুরিয়ে নেয়। আদিয়ানকে সেদিন বাড়ি থেকে বের করে দেওয়ার পর বড় ভাইয়ের সাথে আর কথা বলেনি মাহিম রহমান। তিনি আদিয়ানের দিকে তাকিয়ে বলল, বাবা, তুই ফিরে এসেছিস? তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। আমি জানতাম একদিন তুই ফিরবি। কিছুক্ষণ পর সোফায় পাশাপাশি বসে মাহিম রহমান ও আদিয়ান। তার ঠিক পাশেই অপরাধীর মতো বসে আছে শারমিন রহমান ও মোফাজ্জল রহমান। সাবিহা রহমান ওনাদের জন্য নাস্তা রেডি করতে গিয়েছে। আদিয়ান বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর কি হয়েছে ওর জীবনে সব খুলে বলেছে মাহিম রহমানকে। আদিয়ান এখন কমান্ডো অফিসার শুনে মাহিম রহমান বলল, তোর জন্য আমি গর্বিত। সব আল্লাহর রহমত। না, তোর পরিশ্রমের ফল। কিছুক্ষণ নীরব থাকার পর আদিয়ান ধীরে ধীরে বলল, চাচ্চু, একটা অনুরোধ ছিল। তুই বলবি আর আমি না শুনবো? আগে কতদিন রাগ করবেন না? আচ্ছা, দিলাম। আগামীকাল আমি আপনাদের বাড়িতে আনুষ্ঠানিকভাবে আসতে চাই। কেন? একটা গুরুত্বপূর্ণ পারিবারিক বিষয় নিয়ে কথা বলতে। মাহিম রহমান কৌতূহলী হয়ে তাকালেন। আপনি যদি রাজি থাকেন, আমি মায়রাকে বিয়ে করতে চাই। ওকে আমার জীবন সঙ্গী করতে চাই।
আদিয়ানের কথা শুনে মাহিম রহমান প্রথমে অবাক হলেও পরে মুখে হাসি ফুটিয়ে বলল, তোকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আছে আমার। কাল চলে আসিস, আমি হবু মেয়ের জামাইকে সাদরে আপ্যায়ন করব। আদিয়ান মুচকি হেসে বাড়ির চারিপাশে তাকিয়ে তারপরে প্রশ্ন করল, মায়েরা কোথায়? ওকে কোথাও দেখছি না যে। ওর কোন এক বন্ধুর বাসায় গিয়েছে, জন্মদিন পার্টি আছে সেখানে। চাচু, আমার একটা অনুরোধ আছে, রাখবে? কি? আগামীকাল পর্যন্ত মায়েরাকে আমার ফিরে আসার খবর জানাবেন না। সারপ্রাইজ? জি। মাহিম রহমানও হেসে উঠলেন। ঠিক আছে, আমি কিছুই বলবো না। দূরে তখন সন্ধ্যার আকাশে সূর্য ডুবে যাচ্ছে। রাত অনেক হয়ে গেছে। শহরের ব্যস্ততা ধীরে ধীরে কমে এসেছে। চারপাশে নীরবতা নেমে এসেছে। ঠিক তখনই বাড়ির গেট খুলে ভেতরে প্রবেশ করলো মায়েরা। আম্মু, আমি এসেছি। ড্রয়িং রুমে বসেছিলেন সাবিহা রহমান। মেয়েকে দেখেই মৃদু হাসলেন। এসেছিস মা? হাত মুখ ধুয়ে আয়, তোর সঙ্গে একটা জরুরি কথা আছে। কথাটা শুনে মায়েরার মনে কেমন যেন অস্বস্তি হলো। কি কথা? আগে ফ্রেশ হয়ে আয়, তারপর বলছি। কিছুক্ষণ পর মায়েরা নিজের ঘরের পোশাক পরে মায়ের সামনে এসে বসল। এবার বলো। সাবিহা রহমান কয়েক মুহূর্ত চুপ করে রইলেন, তারপরে ধীরে ধীরে বললেন, কাল তোকে দেখতে পাত্রপক্ষ আসবে। কথাটা শুনেই মায়েরার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। কি? হ্যাঁ মা। না আম্মু, আমি বিয়ে করব না। কেন? এখন না। এখন না মানে? তোর পড়াশুনো শেষ, তুই বড় হয়েছিস, একদিন তো বিয়ে করতেই হবে। কিন্তু এত তাড়াতাড়ি কেন? সাবিহা রহমান দীর্ঘশ্বাস ফেললেন। তুই কি জানিস না তোর আব্বুর শরীর আগের মতো নেই? আম্মু? তোর আব্বু শুধু একটা স্বপ্ন দেখে, নিজের চোখের সামনে তোর বিয়ে দেখতে চায়। মায়েরা চুপ করে গেল। সাবিহা রহমান আবার বললেন, মা, আমরা কি কখনো তোর খারাপ চেয়েছি? না। তাহলে একবার অন্তত ছেলেটাকে দেখে দেখ। পছন্দ না হলে কেউ তোকে জোর করবে না। মায়েরার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, কারণ সে জানে তার হৃদয়ে বহু বছর ধরে একজনেরই নাম লেখা আছে, আদিয়ান। কিন্তু সেই কথাটা সে কখনো কাউকে বলতে পারেনি। তুই কি কাউকে পছন্দ করিস? প্রশ্নটা শুনে মায়েরা হঠাৎ থমকে গেল। তার ঠোঁট কাঁপল, কিন্তু পরক্ষণেই মাথা নিচু করে ফেলল। না। মিথ্যা কথাটা বলতে গিয়ে বুকের ভেতরটা কেঁপে উঠল তার। তাহলে সমস্যা কোথায় মা? মায়েরার কাছে কোনো উত্তর ছিল না। সাবিহা রহমান ধীরে ধীরে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। কাল শুধু দেখা করবি, বাকিটা পরে দেখা যাবে। এত আবেগের পর আর না বলতে পারল না মায়েরা। আচ্ছা। মেয়ের উত্তর শুনে সাবিহা রহমান স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ভালো মেয়ে আমার। এরপরে তিনি ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেলেন। দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে মায়েরা চোখ ভিজে উঠল। সে তাড়াতাড়ি বিছানার উপরে রাখা মোবাইলটা হাতে তুলে নিল। স্ক্রিনে ভেসে উঠল একটি নাম, আদিয়ান। কাপা হাতে কল দিল সে। একবার, দুবার, তিনবার, কিন্তু প্রতিবারই একই উত্তর, দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। মায়েরার বুকটা ধক করে উঠল। আবার কল দিল, আবার, আরও একবার, কিন্তু ফল একই। ফোনটা ধরো আদিয়ান, প্লিজ ফোনটা ধরো। কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া এলো না। সে তো জানে আদিয়ান এখন মিশনে আছে, তাও শেষ ভরসা এটাই। তাই সে বারবার ফোন দিচ্ছে। বিছানার কোণে বসে পড়ল মায়েরা। তার মাথার ভেতরে হাজারো চিন্তা ঘুরপাক খেতে লাগলো। সে কি বাবা মাকে সত্যিটা বলবে? বলবে যে সে একজনকে ভালোবাসে? কিন্তু যদি তারা জানতে চায় সেই মানুষটাকে, তখন সে কি উত্তর দেবে? আর আদিয়ান, সে কি সত্যিই মায়েরাকে ভালোবাসে, নাকি সব সময় তাকে শুধুই একজন ভালো বন্ধু অথবা বোন হিসাবে দেখেছে? এই প্রশ্নের উত্তর আজও জানে না মায়েরা।
বছরের পর বছর নিজের অনুভূতিগুলো বুকের ভেতরে লুকিয়ে রেখেছে সে, কখনো সাহস করে বলতে পারেনি। আর আজ যখন বলার প্রয়োজন হয়েছে, তখন আদিয়ানের ফোন বন্ধ। চোখের কোণে জমে থাকা জল মুছে আবার কল দিল মায়েরা, কিন্তু এবারও একই উত্তর। কাঙ্ক্ষিত নম্বরে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ফোনটা বুকে জড়িয়ে ধরল সে। তার মনে হচ্ছিল যেন সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। কাল যদি সত্যিই বরপক্ষ আসে, কাল যদি সব কিছু বদলে যায়, কাল যদি অনেক দেরি হয়ে যায়। জানালার বাইরে চাঁদের আলো ছড়িয়ে পড়েছে, আর ঘরের ভেতরে একা বসে আছে মায়েরা। তার চোখে ঘুম নেই, মনে শুধু একটাই নাম, আদিয়ান। রাত যত গভীর হতে লাগলো, মায়েরার অপেক্ষাও তত দীর্ঘ হতে লাগলো। রাত কেটে ভোর হলো, কিন্তু মায়েরার চোখে এক ফোঁটাও ঘুম আসেনি। সারা রাত ফোনটা বুকে নিয়ে বসেছিল সে। কখনো জানালার বাইরে তাকিয়েছে, কখনো আদিয়ানের ছবির দিকে। অন্যদিকে শহরের একটি অতিথিশালার কক্ষে বসে আছে আদিয়ান। তার সামনেই রাখা একটি ছোট্ট ভেলভেটের বাক্স। বাক্সের ভিতরে একটি আংটি। আংটির দিকে তাকিয়ে মৃদু হাসল সে। আজ সব অপেক্ষার শেষ হবে ইনশাআল্লাহ। সকাল 8টার দিকে রহমান বাড়িতে শুরু হয়ে গেল ব্যস্ততা। মায়েরা, তাড়াতাড়ি রেডি হয়ে নে। জি আম্মু। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল মায়েরা, কিন্তু তার মন কোথাও নেই। বারবার ফোনের স্ক্রিন জ্বালিয়ে দেখছে। কোনো কল নেই, কোনো মেসেজ নেই, আদিয়ানের কোনো খবর নেই। তুমি কোথায় আদিয়ান? দুপুরের দিকে বাড়ির সামনে একটি কালো গাড়ি এসে থামল। মাহিম রহমান জানালার পাশে দাঁড়িয়ে মুচকি হাসলেন। আজকে আমার মেয়ের মুখের অবস্থা দেখার মতো হবে। গাড়ির পেছনেই আরেকটি গাড়ি এসে দাঁড়ালো। প্রথম গাড়ি থেকে নামলেন মোফাজ্জল রহমান ও শারমিন রহমান। দ্বিতীয় গাড়ি থেকে ধীরে ধীরে নামলো আদিয়ান। কালো ফর্মাল পোশাক, বুক ভরা আত্মবিশ্বাস, চোখে শান্ত দৃঢ়তা। গেটের সামনে দাঁড়িয়ে একবার আকাশের দিকে তাকালো সে। আলহামদুলিল্লাহ। ড্রয়িং রুমে অতিথিদের বসানো হলো। সাবিহা রহমান নাস্তা পরিবেশন করছেন। মায়েরা তখনও নিজের ঘরে। মা, নিচে আয়। ভারী পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো মায়েরা। তার মাথা নিচু, মানে অস্থিরতা, হৃদস্পন্দন দ্রুত। ড্রয়িং রুমে ঢুকেই সে থমকে দাঁড়ালো। তার চোখ বড় হয়ে গেল। হাত থেকে ট্রেটা পড়ে যাওয়ার উপক্রম হলো, কারণ সোফায় বসে থাকা মানুষটা আর কেউ নয়, আদিয়ান। আদিয়ান? পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। আদিয়ান ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার ঠোঁটে পরিচিত সেই হাসি। আসসালামু আলাইকুম সুন্দরী। কথাটা শুনেই মায়েরা চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। তুমি তুমি এখানে? হ্যাঁ। তুমি তো মিশনে ছিলে। মিশনই তো আছে, নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশনে। উপস্থিত সবাই মুচকি হেসে উঠল। মায়েরা এখনো বিশ্বাস করতে পারছে না। তাহলে পাত্রপক্ষ? এই যে সামনে দাঁড়িয়ে আছে। লজ্জায় মাথা নিচু হয়ে গেল মায়েরার। তার চোখের জল যেন থামছেই না। ঠিক তখন আদিয়ান সবার সামনে এগিয়ে এলো। তারপর মাহিম রহমানের সামনে দাঁড়িয়ে সম্মানের সঙ্গে বলল, চাচ্ছু, বহু বছর আগে আমি কিছু ছিলাম না, আজ আল্লাহর রহমতে নিজের পরিচয় তৈরি করতে পেরেছি। সে একবার মায়েরার দিকে তাকালো। আজ আমি আপনার কাছে আপনার সবচেয়ে মূল্যবান সম্পদটা চাইতে এসেছি। আমি তাকে সম্মান করতে চাই, ভালো রাখতে চাই, সারা জীবন পাশে রাখতে চাই। যদি আপনি অনুমতি দেন, আমি মায়েরাকে বিয়ে করতে চাই। কয়েক সেকেন্ড কেউ কোনো কথা বলল না। তারপরে মাহিম রহমান উঠে দাঁড়ালেন। তিনি আদিয়ানের দুই কাঁধে হাত রাখলেন। আমার মেয়েকে আমি এমন একজন মানুষের হাতেই দিতে চেয়েছিলাম যে মানুষ হিসেবে বড়। তার কণ্ঠ ভারী হয়ে উঠল। আজ আমি গর্ব করে বলতে পারি, তুই সেই মানুষ। তিনি হাসি মুখে বললেন, আমার পক্ষ থেকে রাজি। কথাটা শোনার সঙ্গে সঙ্গে সবার মুখে হাসি ফুটে উঠল। শারমিন রহমান কান্না মুছতে লাগলেন। মোফাজ্জল রহমান মাথা নিচু করে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আর মায়েরা, সে শুধু দাঁড়িয়ে আছে। তার মনে হচ্ছে সে হয়তো স্বপ্ন দেখছে।
আদিয়ান ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ালো, পকেট থেকে ছোট্ট বাক্সটা বের করলো, তারপরে মৃদু হেসে বলল, একটা প্রশ্ন করব? কি? এতদিন অপেক্ষা করেছো? মায়েরা চোখের জল মুছে হেসে ফেলল। হয়তো। আর একটু অপেক্ষা করবে? তোমাকে বউ করে নিজের সাথে নিয়ে যাব। কথাটা শুনে মায়েরার চোখ আবার ভিজে উঠল। সে ধীরে ধীরে মাথা নাড়ল। ইনশাল্লাহ। চারিদিকে তখন আনন্দের আবহ। বহু বছরের কষ্ট, অপমান, অপেক্ষা আর বিচ্ছেদের পর অবশেষে দুটি হৃদয় এক হওয়ার পথে এগিয়ে গেল। মায়েরার সম্মতির পর যেন পুরো বাড়ির পরিবেশই বদলে গেল। এতদিনের অপেক্ষা, কষ্ট আর অনিশ্চয়তার পর অবশেষে সবার মুখে হাসি ফিরে এসেছে। সেদিন সন্ধ্যায় ড্রয়িং রুমে বসেছিলেন মাহিম রহমান, সাবিহা রহমান, মোফাজ্জল রহমান, শারমিন রহমান এবং আদিয়ান। তাহলে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করা দরকার। কোনটা চাচ্ছ? বিয়ের তারিখ ঠিক করা। কথাটা শুনে মায়েরা লজ্জায় মাথা নিচু করে ফেলল। আমার মনে হয় খুব বেশি দেরি করা ঠিক হবে না। আমারও তাই মনে হয়। এতদিন যা হারিয়েছি এখন আর সেই সুখের মুহূর্তগুলো পিছিয়ে দিতে চাই না। কিছুক্ষণ আলোচনা করার পর সবাই মিলে সিদ্ধান্ত নিল 1 সপ্তাহ পর বিয়ের অনুষ্ঠান হবে। তাহলে ঠিক হলো, এই মাসের 15 তারিখ। সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। আদিয়ান মৃদু হেসে মায়েরার দিকে তাকালো। শুনলি সুন্দরী, হুম, আর মাত্র 1 সপ্তাহ। তোমার জন্য হয়তো 1 সপ্তাহ, আমার কাছে মনে হচ্ছে 1 বছর। সবাই হেসে উঠল। পরের দিন যেন আনন্দের ঝড় বয়ে গেল দুই পরিবারে। কেনাকাটা, অতিথি তালিকা, অনুষ্ঠান স্থল, বুকিং, সাজসজ্জার পরিকল্পনা, সব কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়ল সবাই। আদিয়ান অবশ্য তার স্বভাবের মতোই খুব সাধারণভাবে বিয়ে করতে চেয়েছিল। এত আয়োজনের দরকার নেই। চুপ চাচ্ছু, তুই আমাদের গর্ব। তোর বিয়ে হবে রাজকীয়ভাবে। পাশে বসা ব্রিগেডিয়ার আরিফ ভিডিও কলে হেসে বললেন, আমি মাহিন সাহেবের সঙ্গে একমত। স্যার আপনিও? তোমার বিয়েতে আমি ছুটি নিয়ে আসছি, কোনো অজুহাত চলবে না। সবাই আবার হেসে উঠল। অবশেষে বহু প্রতীক্ষিত দিনটি চলে এলো। শহরের সবচেয়ে বড় কনভেনশন সেন্টার আলোয় ঝলমল করছে। প্রবেশদ্বারে ফুলের সুবাস, চারিদিকে আলোকসজ্জা, বিশাল মঞ্চ সাজানো হয়েছে সাদা, সোনালি আর লাল ফুল দিয়ে। অতিথিদের আগমন শুরু হয়ে গেছে। সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট থেকে অনেক কর্মকর্তা উপস্থিত হয়েছেন। কেউ মেজর, কেউ লেফটেন্যান্ট কর্নেল, কেউ কর্নেল। আদিয়ানের কর্মজীবনের সহকর্মী, সিনিয়র অফিসার, জুনিয়র অফিসার সবাই এসেছে তার জীবনের এই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে। একজন মেজর, স্যার আজ আপনাকে অন্যরকম লাগছে। আর যুদ্ধক্ষেত্রের জন্য না, জীবনের জন্য প্রস্তুত হয়েছি। ঠিক তখন কনভেনশন সেন্টারের সামনে একটি গাড়ি এসে থামল। গাড়ি থেকে নেমে এলেন ব্রিগেডিয়ার আরিফ। তার উপস্থিতি দেখেই অনেক কর্মকর্তা এগিয়ে এসে সালাম জানালেন, কিন্তু ব্রিগেডিয়ার আরিফের চোখ খুঁজছিল একজনকেই। কিছুক্ষণ পর আদিয়ান এগিয়ে এলো। স্যার। পরের মুহূর্তেই দুইজন একে অপরকে জড়িয়ে ধরল। আজ তোমাকে দেখে মনে হচ্ছে আমার নিজের ছেলের বিয়ে। আদিয়ানের চোখ ভিজে উঠল। আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছাতাম না। ভুল, আমি শুধু দরজাটা খুলে দিয়েছিলাম, ভেতরে ঢুকেছ তুমি নিজে। কিছুক্ষণ পর আরেকজন অতিথি প্রবেশ করলেন। সাধারণ পোশাক, মুখে পরিচিত হাসি, কামাল সাহেব। তাকে দেখেই দ্রুত এগিয়ে গেল আদিয়ান। স্যার কেমন আছো বাবা? আপনার দোয়ায় ভালো আছি। আদিয়ান ঝুঁকে তার হাত ছুঁয়ে সালাম করল। কামাল সাহেব আবেগে ভিজে যাওয়া চোখে বললেন, যে ছেলেটা একদিন ছোট্ট একটা ঘরে বাস করত, রাত জেগে পড়তো, আজ তার বিয়েতে এত মানুষ এসেছে। আপনার বিশ্বাস না পেলে আমি হয়তো মাঝপথে থেমে যেতাম। আজ আমার আর কিছু চাওয়ার নেই। এদিকে কোণের কক্ষে বসে আছে মায়েরা। লাল বেনারসিতে তাকে যেন রাজকন্যার মতো লাগছে। চারপাশে আত্মীয় স্বজন, বান্ধবীরা,
কিন্তু তার চোখ বারবার দরজার দিকে চলে যাচ্ছে। কি ব্যাপার? কিছু না, বরের কথা ভাবছো? লজ্জায় মাথা নিচু করে ফেলল আয়রা। অবশেষে সেই মুহূর্ত এলো। কাজী সাহেব উপস্থিত। দুই পরিবারের সদস্যরা চার পাশে বসেছেন। বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হলো। কনে মায়রা রহমান, আপনি কি স্বেচ্ছায় এই বিয়েতে সম্মতি দিচ্ছেন? জি, দিচ্ছি। বলুন কবুল। কবুল। আরেকবার। কবুল। আরেকবার। কবুল। কনের কক্ষ জুড়ে আনন্দধ্বনি ছড়িয়ে পড়ল। অন্যদিকে আদিয়ানের কাছেও একই প্রশ্ন করা হলো। বর আদিয়ান রহমান, আপনি কি এই বিয়েতে সম্মতি দিচ্ছেন? জি। বলুন কবুল। কবুল। আরেকবার। কবুল। আরেকবার। কবুল। মুহূর্তের মধ্যে চারিদিক আলহামদুলিল্লাহ ধ্বনি ছড়িয়ে পড়ল। আনুষ্ঠানিকভাবে এক হয়ে গেল দুটি জীবন। মঞ্চে পাশাপাশি দাঁড়িয়ে আছে আদিয়ান ও মায়রা। ক্যামেরার ফ্ল্যাশ একের পর এক জ্বলছে। অতিথিরা শুভেচ্ছা জানাচ্ছেন। কিন্তু সব চাইতে আবেগঘন মুহূর্তটি এলো কিছুক্ষণ পর। ব্রিগেডিয়ার আরিফ ধীরে ধীরে মঞ্চে উঠলেন। তার হাতে একটি সুন্দর বাক্স। এইটা আমার পক্ষ থেকে। স্যার, এর কি দরকার ছিল? আজ কথা বলবে না, আজ শুধু গ্রহণ করবে। এরপর তিনি মায়রার দিকে তাকিয়ে বললেন, মা, এই ছেলেটাকে আমি বহু বছর ধরে চিনি। তার কণ্ঠ আবেগে ভারী হয়ে উঠল। ওর জীবনে অনেক ঝড় এসেছে, কিন্তু কখনো মাথা নত করেনি। তিনি মুচকি হেসে বললেন, আজ থেকে ওর সবচেয়ে বড় শক্তি তুমি। মায়েরার চোখ ভিজে উঠল। দোয়া করবেন। সারা জীবন। এরপর কামাল সাহেব মঞ্চে উঠলেন। তিনি কিছুক্ষণ দুজনের দিকে তাকিয়ে রইলেন। তারপরে বললেন, জানো, একদিন এই ছেলেটা বলেছিল আমি উত্তর দেব না কথায়, উত্তর দেব সফলতা দিয়ে। পুরো হলরুম নীরব হয়ে গেল। আজ আমি বলতে পারি সে তার কথা রেখেছে। উপস্থিত সবাই করতালি দিতে শুরু করলো। রাত বাড়তে লাগলো। অতিথিরা একে একে বিদায় নিচ্ছেন। চারিদিকে হাসি, আনন্দ আর দোয়ার আবহ। একসময় ব্রিগেডিয়ার আরিফ, কামাল সাহেব, মহিম রহমান, মুফাজ্জল রহমান, শারমিন রহমান এবং সাবিহা রহমান একসঙ্গে দাঁড়িয়ে নবদম্পতির দিকে তাকিয়ে রইলেন। তাদের চোখে ছিল তৃপ্তি, কারণ তারা জানেন এই হাসির পেছনে লুকিয়ে আছে বহু বছরের কান্না, সংগ্রাম আর অপেক্ষার গল্প। মঞ্চের এক কোণে দাঁড়িয়েছিল আদিয়ান ও মায়রা। মায়রা ধীরে ধীরে বলল, জানো, মাঝে মাঝে এখনো মনে হয় আমি স্বপ্ন দেখছি। আমিও। তোমার সবচেয়ে বড় অর্জন কি? আদিয়ান কিছুক্ষণ চুপ করে রইল। তারপরে মৃদু হেসে বলল, অফিসারের র্যাঙ্ক না, পদক না, সম্মাননা। তাহলে? আজ তোমাকে আমার পাশে পাওয়া। মায়েরার চোখে আবার জল চলে এলো। বাইরে তখন রাতের আকাশে অসংখ্য তারা জ্বলছে। আর সেই তারা ভরা আকাশের নিচে বহু বছরের সংগ্রাম শেষে নতুন জীবনের পথে পা বাড়ালো আদিয়ান ও মায়রা। রাত অনেক হয়েছে। বাড়ির প্রায় সবাই বিশ্রাম নিতে চলে গেছেন। সারাদিনের ব্যস্ততা আর আনন্দের পর চারপাশে নেমে এসেছে শান্ত নীরবতা। ফুল দিয়ে সাজানো ঘরের খাটের একপাশে চুপচাপ বসে আছে মায়রা। তার বুকের ভেতরে অদ্ভুত এক অনুভূতি কাজ করছে। এত বছরের অপেক্ষার পর আজ সব কিছু যেন স্বপ্নের মতো লাগছে। ঠিক তখনই দরজার বাইরে পায়ের শব্দ শোনা গেল। টক। দরজা খুলে ভেতরে প্রবেশ করলো আদিয়ান। তাকে দেখেই মায়েরা লজ্জায় মাথা নিচু করে ফেলল। কি ব্যাপার সুন্দরী, এত চুপচাপ কেন? এমনি। এমনি না, তোমাকে দেখে মনে হচ্ছে অনেক কিছু ভাবছো। ভাবছি এত কিছু সত্যি হয়েছে কিনা। আমিও মাঝে মাঝে বিশ্বাস করতে পারি না। আদিয়ান ধীরে ধীরে সামনে রাখা চেয়ারে বসলো। জানো, একটা সময় ছিল যখন আমি ভাবতাম জীবনে হয়তো কাউকে নিয়ে এমন সুন্দর একটা ভবিষ্যৎ কল্পনা করাও অধিকার আমার নেই। আর এখন? এখন মনে হচ্ছে আল্লাহ আমার কল্পনার চেয়েও বেশি দিয়েছেন।
মায়েরার ঠোঁটে ছোট্ট একটা হাসি ফুটে উঠল। তুমি এখনো আগের মতোই কথা বলো। কিন্তু একটা জিনিস বদলেছে। কি? আগে ভবিষ্যতের স্বপ্নে তুমি ছিলে, এখন বাস্তবেও তুমি আছো। কথাটা শুনে মায়েরার গাল লাল হয়ে গেল। তুমি না আমি কি? অনেক বেশি কথা বলো। দুজনেই হেসে উঠল। একটা কথা বলি, হুম। জীবনে যত ব্যস্ততায় আসুক, আমি চাই আমরা সবসময় একে অপরের বন্ধু হয়ে থাকি। ইনশাল্লাহ। আর একটা কথা, আবার? এতদিন অপেক্ষা করার জন্য ধন্যবাদ। মায়েরার চোখ ভিজে উঠল। তুমিও তো অপেক্ষা করেছো। আদিয়ান মায়েরার হাত ধরে উপরে তুলে হাতের পাতায় চুমু খেয়ে বলল, আজ তাহলে আমাদের দুজনের সকল অপেক্ষার অবসান ঘটল। আমি তোমাকে ভালোবাসি মায়েরা। হাতে আদিয়ানের চুমুখে মায়েরার সারা শরীর কাঁপুনি দিয়ে উঠল। তার উপরে আদিয়ানের মুখে ভালোবাসার কথা শুনে ওর অবস্থা তো আরও খারাপ। আদিয়ান হঠাৎ মায়েরার হাত ছেড়ে উঠে দাঁড়ায়। তারপরে বিছানার সাথে কর্নার টেবিল থেকে একটা বক্স বের করে। সেটা মায়েরার সামনে রাখতেই মায়েরা প্রশ্ন করে, এটা কি? আদিয়ান বক্স খুলে লম্বা চেনের মতো কিছু একটা বের করলো। এটার গঠন মায়েরা বুঝতে পারল, এটা কোমর বন্ধনী। আদিয়ান মায়েরাকে বলল, শুনেছি বাসর করে বউকে কিছু গিফট করতে হয়, তাই এটা তোমার জন্য এনেছি। মায়েরা সামনের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, তাহলে দিন। আদিয়ান কোমর বন্ধনীটা মায়েরার কাছে না দিয়ে নিজের সঙ্গে ঘোরাতে ঘোরাতে বলল, তুই জানিস না, বাসর করে গিফট স্বামী তার বউকে নিজের হাতে পরিয়ে দেয়, তাহলে এটা তোর হাতে দিলে কিভাবে হবে? আদিয়ানের কথা শুনে মায়েরার আত্মার শরীর ছেড়ে পালিয়ে যাওয়ার দশা। মায়েরা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি কি এটা এখনো আমাকে পরিয়ে দেবেন? হ্যাঁ। এটা তো কোমর বন্ধনী। তো আপনি আমার কোমরে পরিয়ে দিবেন এটা? না, পাশের বাসার বাবাকে পরিয়ে দেব। বেশি কথা না বলে চুপচাপ এদিকে আয়, পরিয়ে দিয়ে এটা। আদিয়ানের ধমকে মায়েরা চুপচাপ ওর সামনে এসে বসে। আদিয়ান বন্ধনীটা হাতে নিয়ে মায়েরার উদ্দেশ্যে যেই না মায়েরার আর শাড়ির আঁচল একপাশে সরিয়েছে, এমনি ওর মনে হলো ওর হৃৎপিণ্ডে কেউ সজোরে হাতুড়ি দিয়ে আঘাত করছে। মায়েরার উন্মুক্ত সাদা কোমর যেন ওকে কাছে টানছে। আদিয়ানের ২৬ বছরের জীবনে কখনো এমন অনুভূতি হয়নি। আদিয়ান হাতে থাকা বন্ধনী একপাশে রেখে কাপা হাতে চেপে ধরে মায়েরার উন্মুক্ত কোমর, এক টানে নিজের কাছে নিয়ে আসে। পেছন থেকে জড়িয়ে ধরে মায়েরার ঘাড় ও গলায় চুমু দিতে শুরু করে। জিহ্বা থেকে লেহন করে মায়ার কান। মায়েরা বড় বড় নিঃশ্বাস নিতে থাকে। শক্ত করে চেপে ধরে আদিয়ানের হাত জোড়া। আদিয়ানের ছোঁয়ায় সবকিছু নেশার মতো লাগতে শুরু করলো মায়েরার। আদিয়ান মায়েরাকে এক টানে ঘুরিয়ে নিল নিজের দিকে। মায়েরার ওষ্ঠে নিজের ওষ্ঠ ডুবিয়ে খুবই যত্নে শোষণ করতে শুরু করলো। এক হাত মায়েরার কোমর জড়িয়ে ধরে আছে, অন্য হাত যত্ন করে খুলে নিচ্ছে মায়েরার শাড়ির সেফটি পিনগুলো। কাঁধের সেফটি পিনটা খুলে নিতেই খসে পড়ল মায়েরার আঁচলটা। এবার আদিয়ান মুখ ডুবিয়ে দেয় মায়েরার আর উন্মুক্ত গলায়। আস্তে আস্তে আদিয়ান মায়েরাকে বিছানায় শুইয়ে দেয়। কিছুক্ষণ তাকিয়ে থাকে মায়েরার দিকে। মায়েরা বুঝতে পারে তার স্বামী আরও সামনে আগানোর অনুমতি চাইছে। মায়েরা ইশারায় তাকে অনুমতি দেয়। দুইজন মিলে ডুব দেয় ভালোবাসার গভীর সমুদ্রে। নতুন দিনের প্রথম আলো ধীরে ধীরে জানালার পর্দা ভেদ করে ঘরে ঢুকছে। বাইরে পাখিদের কিচির মিচির শব্দ, চারপাশে এক শান্ত প্রশান্ত সকাল। মায়েরার ঘুম ভাঙল ধীরে ধীরে। কয়েক সেকেন্ড সে বুঝতেই পারল না কোথায় আছে। তারপরেই হঠাৎই গত কয়েকদিনের সমস্ত ঘটনা মনে পড়ে গেল। তার গাল হালকা লাল হয়ে উঠল। ঠিক তখনই পাশে বসে থাকা আদিয়ানের কণ্ঠ ভেসে এলো। সুপ্রভাত সুন্দরী। কণ্ঠ শুনেই মায়েরা চমকে তাকালো, তারপরে আবার দ্রুত চোখ নামিয়ে ফেলল। এত লজ্জা পাচ্ছ কেন? আমি লজ্জা পাচ্ছি না। ও আচ্ছা, তাহলে এখন আমার দিকে তাকাও। মায়েরা একবার তাকানোর চেষ্টা করলো, কিন্তু আদিয়ানের চোখের সঙ্গে চোখ মেলাতেই আবার মাথা নিচু করে ফেলল। এই যে আবার নিচে তাকালে। আপনি অনেক বিরক্ত করেন। আমি
হ্যাঁ। আমি তো কিছুই বলিনি এখনো। আদিয়ানের মুখে দুষ্টু হাসি ফুটে উঠল। আচ্ছা, একটা কথা বলো। কি? গতকাল যে মেয়েটা এত সাহসী ছিল, আজ সে কোথায় গেল? আমি কোনোদিনও সাহসী ছিলাম না। মিথ্যা কথা। কেন? কারণ এত বছর ধরে একজন জেদি সেনা অফিসারের জন্য অপেক্ষা করার সাহসের কাজ। কথাটা শুনে মায়রার মুখে অজান্তেই হাসি ফুটে উঠল। আপনি নিজের প্রশংসা করতে বেশ পারেন। আমি নিজের প্রশংসা করছি না, আমি আমার স্ত্রীর ধৈর্যের প্রশংসা করছি। স্ত্রী শব্দটা শুনেই মায়রার বুকের ভিতরে কেমন যেন করে উঠল। এই শব্দটা শুনতে এখনো অদ্ভুত লাগে। আমারও। সত্যি? মাঝে মাঝে মনে হয় কেউ এসে বলবে, আদিয়ান সাহেব, স্বপ্ন দেখা শেষ, এবার কাজে ফিরুন। দুজনেই হেসে উঠল। ঠিক তখনই বাইরে থেকে সাবিহা রহমানের ডাক শোনা গেল। মায়রা, মা ঘুম ভেঙেছে? জি আম্মু। বাঁচা গেল। কেন? আর 5 মিনিট থাকলে তুমি হয়তো আমার দিকে তাকাতেই নাও। আচ্ছা। দেখলে, আবার লজ্জা পেলে। আমি যাচ্ছি। ঠিক আছে, কিন্তু একটা কথা। কি? আজকে সারাদিন মাথা নিচু করে হাঁটবে না, সবাই ভাববে আমি খুব ভয়ঙ্কর মানুষ। আপনি কম নাকি? বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার হিসেবে হতে পারি, কিন্তু তোমার সামনে না। মায়েরা মুচকি হেসে দরজার দিকে এগিয়ে গেল। সুন্দরী। ভালোবাসি। দুজনের মুখেই তখন প্রশান্তির হাসি। বহু বছরের অপেক্ষা, কষ্ট আর সংগ্রামের পর অবশেষে তারা নতুন জীবনের প্রথম সকালকে স্বাগত জানালো। কয়েক মাস পর বিকেলের নরম রোদ ছড়িয়ে পড়েছে সেনানিবাসের কোয়ার্টারের ছোট্ট বাগানে। ফুলের গাছগুলো বাতাসে দুলছে। বারান্দায় পাশাপাশি বসে আছে আদিয়ান ও মায়রা, সামনে 2 কাপ চা। জীবনে ঝড় এখনো আসে, দায়িত্ব এখনো কমেনি। আদিয়ানকে মাঝে মধ্যে দীর্ঘ সময়ের জন্য বাইরে যেতে হয়, কিন্তু এবার আর কেউ একা নয়, কারণ তারা দুজনেই জানে অপেক্ষার শেষ প্রান্তে একজন আরেকজন আছে। জানো, মাঝে মাঝে তোমার পুরনো দিনগুলোর কথা ভাবে। কোন দিনগুলোর কথা? যখন সবাই তোমাকে ভুল বুঝতো। আদিয়ান মৃদু হেসে আকাশের দিকে তাকালো। ওই দিনগুলো না থাকলে আজকের আমি হতাম না। তোমার কি কখনো কষ্ট লাগে না? লাগতো, কিন্তু এখন আর না। কেন? কারণ আমি শিখেছি জীবনের সবচেয়ে বড় প্রতিশোধ হলো সফলতা আর ক্ষমা। মায়েরা চুপচাপ তার কথাগুলো শুনতে লাগলো। একদিন আমি সব হারিয়েছিলাম বলে মনে হয়েছিল, কিন্তু আল্লাহ তখনই আমার জন্য নতুন পথ তৈরি করেছিলেন। ঠিক তখনই ভেতর থেকে হাসির শব্দ ভেসে এলো। মোফাজ্জল রহমান, শারমিন রহমান, মাহিম রহমান ও সাবিহা রহমান একসঙ্গে গল্প করছেন। যে পরিবার একদিন ভেঙে গিয়েছিল, আজ আবার একসঙ্গে দাঁড়িয়ে আছে। ভুল ছিল, কষ্ট ছিল, অনুশোচনা ছিল, কিন্তু ভালোবাসা সব কিছুর চেয়ে বড় হয়ে উঠেছে। তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি? আদিয়ান কয়েক মুহূর্ত নীরব রইল, তারপরে শান্ত কণ্ঠে বলল, কাউকে তার খারাপ সময় দেখে বিচার করা উচিত নয়। সে আবার বলল, কারণ আজ যে মানুষটা সংগ্রাম করছে, কাল হয়তো সেই মানুষটাই সবার গর্ব হবে। সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশেই ডুবে যেতে লাগলো। সোনালি আলোয় আলোকিত হয়ে উঠল চারপাশ। একসময় যাকে সবাই অবহেলিত ছেলে বলে চিনত, আজ সে একজন সফল সেনা কর্মকর্তা, একজন দায়িত্বশীল ছেলে, একজন ভালো স্বামী এবং সবচেয়ে বড় কথা, একজন ভালো মানুষ। আর এটাই তার প্রকৃত বিজয়। জীবনের গল্পে হারিয়ে যাওয়া অধ্যায় থাকতে পারে, কষ্টের পৃষ্ঠাও থাকতে পারে, কিন্তু যে মানুষ ধৈর্য, পরিশ্রম আর বিশ্বাস ধরে রাখে, তার গল্প কখনো অপূর্ণ থাকে না। আকাশে তখন সন্ধ্যার প্রথম তারা জ্বলছে, আর সেই তারার মতোই জ্বলজ্বল করছে আদিয়ান ও মায়রার নতুন জীবনের পথ।